আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কিছু স্পেশাল সিকিউ সলভ করব। এটা আমাদের সাডেন প্রিপারেশনের একটা ক্লাস। তো বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। তো আমরা আজকে প্রায় 5 সেট সিকিউ সলভ করব। চেষ্টা করব ইনশাল্লাহ 5 সেটই শেষ করার। হতে পারে 4 সেট শেষ হয়েছে, তবে শেষ হবে অনেকটাই। তো এখানে আমাদের উদ্দেশ্যই থাকবে গ এবং ঘ সলভ করা। ক আর খ তো আমরা গাইড দেখে পড়ে নিতে পারবো, বুঝে নিতে পারবো, সমস্যা নাই। তো গ আর ঘ সলভ করাই আমাদের মেইন উদ্দেশ্য হবে। তো আমরা শুরু করি নাকি? জি। আচ্ছা, কর্মদক্ষতা কাকে বলে আমি বুঝাইছিলাম যে আমাকে একটা জিনিস ইনপুট দেওয়া হয়, মনে করো এটা তোমার পরীক্ষার খাতা। পরীক্ষায় স্যার তোমাকে 100 মার্ক ইনপুট করে। পরীক্ষায় স্যার তোমাকে 100 মার্কের প্রশ্ন ইনপুট করে, 100 মার্ক। কিন্তু পরীক্ষায় তুমি কিন্তু 100 পাও না, তুমি 100-র কম পাও, তুমি পাইতে পারো 80 A+। ঠিক আছে? শাহিদুল, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আচ্ছা, তাহলে তোমাকে স্যার যদি 100 মার্কের প্রশ্ন তোমাকে ইনপুট করে, মানে তোমাকে দেয়, তুমি কিন্তু 100 পাও না, তুমি 100 থেকে কম পাও, সেটা তোমার আউটপুট। তাহলে স্যার তোমাকে মার্কটা কিভাবে দেয়? তুমি 100-তে 80 পাইছো, স্যার তোমাকে এভাবে দেয় মার্ক। এটাই তোমার কর্মদক্ষতা। তো ইঞ্জিনের কর্মদক্ষতাও ঠিক সেই রকমই, যে ইঞ্জিনের কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। আর ইটা সমান হচ্ছে, উপরে বসাবো আমরা আউটপুট, আর নিচে বসাবো আমরা ইনপুট, এবং তাকে আমরা 100% করব। এটাকেই আমরা বলি ইঞ্জিনের কর্মদক্ষতা। তো এটাকেই যদি আমরা একটু সুন্দর বাংলা ভাষায় লিখতে চাই, মানে ভালো ভাষায় লিখতে চাই, তাহলে যেটা লিখতে পারি, কোনো যন্ত্র থেকে লভ্য কার্যকর শক্তি এবং যন্ত্রের মোট প্রদত্ত শক্তির অনুপাতে শতকরা পরিমাণকে কর্মদক্ষতা বলে। এই যে প্রথমটাকে বলা হয় লভ্য কার্যকর শক্তি, দ্বিতীয়টাকে বলা হয় মোট প্রদত্ত শক্তি। ইনপুট মানে আমরা প্রদত্ত শক্তি, আর এটা হলো লভ্য কার্যকর শক্তি। এটার অনুপাতের শতকরা পরিমাণকে আমরা বলি কর্মদক্ষতা। ঠিক আছে? তাহলে কি লিখবো? কোনো যন্ত্রের, বোর্ড কি দেখা যায়? হ্যাঁ জি। কোনো যন্ত্রের, খাতা নিয়ে বসো, হ্যাঁ, কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও লভ্য কার্যকর শক্তি বলতেই কিন্তু আমাদের সেই আউটপুটটা। ঠিক আছে? লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি অনুপাতের, অনুপাতের কি করেছি? শতকরা করেছি না? তাই আমরা লিখব অনুপাতের শতকরা পরিমাণকে, অনুপাতের শতকরা পরিমাণকে আমরা কি বলি? কর্মদক্ষতা বলি। কর্মদক্ষতা বলে। প্রথম প্রশ্নটা বোঝা গেছে? পরীক্ষায় যদি ক নম্বরে, আরেকবার বুঝুন। এটা হচ্ছে আমাদের সূত্র। আমি বললাম না, অনেক কিছুই আছে বুঝতে পারবা না। কেন বুঝতে পারবা না? কারণ আমি এখনো কর্মদক্ষতা পড়াই নাই। আজকে এটা আমার পড়ানোর কথা ছিল ক্লাসে। যাই হোক, তারপরেও দেখো, ইটার সংজ্ঞা হচ্ছে, ইটা ইটা বলতে কর্মদক্ষতাকে বোঝায়। ইটা বলতে কাকে বোঝায় বলো তো? কর্মদক্ষতাকে বোঝায়। এটা মানেই কর্মদক্ষতা। এটা মানে কর্মদক্ষতা। কর্মদক্ষতা হচ্ছে উপরে বসবে আউটপুট, নিচে বসবে ইনপুট। এই আউটপুট জিনিসটা কি? যন্ত্রের লভ্য কার্যকর শক্তি, মানে যন্ত্র কতটুকু কাজ করতে পারে। আর ইনপুট মানে কি? যন্ত্রে মোট প্রদত্ত শক্তি, মানে যন্ত্রে আমরা কতটুকু শক্তি দিয়েছি। ঠিক আছে? এই দুইটার যে অনুপাত, অনুপাতের শতকরা পরিমাণ, এটাকে আমরা বলি কর্মদক্ষতা। এটা হচ্ছে সেই সংজ্ঞা। পরীক্ষায় এই সংজ্ঞাটা তোমাদেরকে লিখতে হবে আর কি, বিশেষ করে এই সংজ্ঞাটা লিখতে হবে। পারবা? একটু কষ্ট করে লিখে হ্যাঁ। দিয়ে আসো পরীক্ষায়, কি আর করার, যেহেতু আমরা এখনো বেসিক থেকে শিখতে পারলাম না এটা। আচ্ছা, এরপরের প্রশ্ন, নিউক্লিয়ার শক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয় কেন? এই নিউক্লিয়ার কথাটা পুরোপুরি ওঠে নাই, তবে দেখা যাচ্ছে যে নিউক্লিয়ার শক্তিকে, এই যে এখান থেকে দেখো, আমি একটু সরাই দিই, দাঁড়াও, এটাকে একটু সরাতে হবে, এটাকে একটু সরাইতে হবে।
ছবিগুলো এরকম কেন হয়েছে? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। খ নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন বলছে নিউক্লিয়ার শক্তিকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কেন? নবায়নযোগ্য শক্তি কোনগুলা, যেগুলোকে আমরা আবার ব্যাক করে ব্যবহার করতে পারি, মানে পুনরাবৃত্তি করে ব্যবহার করতে পারি, সেগুলোকে বলা হয় নবায়নযোগ্য শক্তি। যেমন যেমন মানে আমাদের সূর্যালোক, সূর্যের আলো কিন্তু আমরা ব্যবহার করতেছি এবং এটা ফুরাচ্ছে না, যে শক্তি ফুরায় না সেটাকে আমরা বলি নবায়নযোগ্য শক্তি, সেটাকে আমরা আবার রিফিল করতে পারি, ফিরায় আনতে পারি, এ ধরনের শক্তিকে বলা হয় নবায়নযোগ্য শক্তি। আর যে শক্তিকে আমরা ফিরায় আনতে পারি না তাকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি। যেমন নিউক্লিয়ার শক্তি, নিউক্লিয়ার বিক্রিয়া যদি একবার শুরু হয় এটা চেইন বিক্রিয়া আকারে চলতে থাকে। যেমন আমি তোমাকে দেখাই, মনে করো এটা হলো একটা ইউরেনিয়ামের কণা, এটা কি বলো তো? ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, এগুলা নিউক্লিয়ার বিক্রিয়া দেয়। ইউরেনিয়াম, ইউরেনিয়ামের নাম শুনেছো কোনোদিন? ইউরেনিয়ামের নাম শুনেছো? হ্যাঁ। না শুনলেও সমস্যা নাই, কেমিস্ট্রিতে শুনবা। তো ইউরেনিয়ামে যখন একটা নিউট্রন এসে আঘাত করে, এখান থেকে প্রচুর পরিমাণে শক্তি এবং তিনটা আরও নিউট্রন তৈরি হয়, তিনটা আরও নিউট্রন তৈরি হয়। এই তিনটা নিউট্রন গিয়ে আরও তিনটা ইউরেনিয়ামের কণাকে আঘাত করে, আরও তিনটা কি করে ইউরেনিয়ামের কণাকে আঘাত করে। তাহলে এখান থেকে আবার কি হবে বলো তো? তিনটা নিউট্রন তৈরি হবে এবং প্রচুর পরিমাণে শক্তি তৈরি হবে। তো এই বিক্রিয়াটা এভাবে চলতেই থাকবে, এগিয়ে একে ধাক্কা দিবে, আবার বিক্রিয়া হবে, মানে এটাকে আর থামানো যায় না। এবং এই শক্তিকে যে তুমি থামাবা আবার পুনরুদ্ধার করবা এটাও সম্ভব হয় না। এই কারণে নিউক্লিয়ার শক্তিকে অনবায়নযোগ্য শক্তি বলা হয়। ব্যাখ্যাটা গাইড থেকে সুন্দর করে দেখে নিও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আমাদের যে মেইন উদ্দেশ্য গ আর ঘতে ফোকাস করা, আমরা সেটা করি। আসো গ নম্বর প্রশ্নটা হ্যাঁ। করি। গ নম্বর প্রশ্নটা আবার ঠিক করতে হবে, এটা যে এমন কেন হইছে কে জানে। প্রথম প্রশ্ন, গ নম্বর প্রশ্নে বলতেছে 3 সেকেন্ড পর ভূমি থেকে কত উচ্চতায় থাকবে? 3 সেকেন্ড পর, তাহলে এখানে কি হচ্ছে আসো আমরা আগে বিশ্লেষণ করে দেখি যে আসলে এখানে কি হচ্ছে। যে এখানে এ দেখো, এটা হচ্ছে আমাদের ভূমি, এই যে এই যে খাস কাটা না, খাস কাটা এই অংশটা আমাদের কি বলতো? খাস কাটা ভূমি। অংশটা কি? খাস কাটা অংশটা হচ্ছে ভূমি। তাহলে আর এই যে এ বিন্দুতে একটা বস্তু আছে, 5 কেজি ভরের একটা বস্তু আছে, তাহলে এই ভূমি থেকে এই বিন্দুর উচ্চতা কত এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে যে 60 মিটার। ভূমি হতে এই বিন্দুর উচ্চতা কত? 60 মিটার, সেটা আমাদের কি আছে? দেওয়া আছে। আচ্ছা, তারপরে মাঝখানে দুইটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে যে বি বিন্দু এবং সি বিন্দু। এবং এখানে আরেকটা কথা লেখা আছে যে এবি সমান বিসি সমান সি ডি, এই কথাটা এখানে লেখা আছে। তার মানে এবি, বিসি এবং সিডি কি বলতো? সমান। তার মানে তার মানে তার মানে আমরা কি বলতে পারি বলতো? আমরা এখান থেকে প্রথমেই যে কথাটা বলতে পারি যে কি বলতে পারি দেখো, এই এডি, এডি পুরাটুকু কত বলতো? 60 মিটার স্যার। এডি 60 মিটার। এডি যদি পুরাটুকু 60 মিটার হয়, এডিটা কি এ বি বিসি আর সিডি এর যোগফল না? এডি পুরাটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে কি লিখতে পারি? এ বি যোগ বিসি যোগ সিডি সমান 60 মিটার। 60 মিটার। আবার তিনটাই সমান, তাহলে সবটা কি আমরা এ বি লিখতে পারি, বিসি কেও এ বি লিখতে পারি, সিডি কেও এ বি লিখতে পারি, কারণ তিনটাই তো সমান। বুঝো নাই? হ্যাঁ বুঝছি। তাহলে এখানে এবি যোগ এবি যোগ এবি মানে 3ab হয়, এবি আর এখানে হয় 6b। তাহলে এবি সমান কত? 60 ডিভাইডেড বাই 2। 3, তার মানে কত? 20। 20। তার মানে 20 আমরা এখানে বলতে পারি এবি সমান বিসি সমান সিডি সমান 20 মিটার। 20 মিটার। এতটুকু মানে প্রশ্নের উদ্দীপক থেকে আমরা অ্যানালাইসিস করে এতটুকু তথ্য আনতেই পারি, পারি না? পারি। হ্যাঁ। পারি। তারপরে এবার বলতেছে উপরের চিত্রে 5 কেজি ভরের একটি বস্তু এ বিন্দু থেকে মুক্তভাবে ভূমিতে পড়তেছে। এই যে এ বিন্দু থেকে মুক্তভাবে ভূমিতে পড়তেছে মানে কি জানো? এই যে এখানে লেখা আছে মুক্তভাবে পড়তেছে। মুক্তভাবে পড়তেছে মানে একে, এই বস্তুকে কেউ ঠেলা মারে নাই,
মানে এই বস্তুর কোনো বেগ নাই। এই বস্তুর যে আদিবেগ, এই বস্তুর যে আদিবেগ সেটা কত? এই বস্তুর যে আদিবেগ সেটা হচ্ছে যে আমাদের u = 0 মিটার পার 0 ms ইনভার্স হ্যাঁ ms ইনভার্স 1। ms ইনভার্স এতটুকু 1 ক্লিয়ার। আসো এবার আমরা সলভের দিকে যাই। দেখি আমাদের বলতেছে 3 সেকেন্ড পর ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। আমাদের কিন্তু বলে নাই যে এখান থেকে কতটুকু নিচে নামবে, জিজ্ঞাসা করতেছে ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। আমরা দেখি যে 3 সেকেন্ডে সে কতটুকু নামবে, 3 সেকেন্ডে সে কতটুকু নামবে। তাহলে আমরা বলে দিতে পারবো 3 সেকেন্ড পর সে ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। বুঝো নাই? বুঝেছো আশা করি। আচ্ছা আচ্ছা, সেটাই আমরা এখন নির্ণয় করব। আসো নির্ণয় করি। তো আমরা এখন করব গ নম্বর প্রশ্নের সলিউশন। তো এখানে টাইমের মান দেওয়া আছে, তাহলে এখানে t = 3 সেকেন্ড আমরা লিখতে পারি। আচ্ছা, যেহেতু দেখো এটা উলম্ব তল বরাবর না, উলম্ব তল বরাবর যদি হয় তাহলে এখানে যে ত্বরণটা কাজ করে সেটাকে আমরা কোন ত্বরণ বলি? অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা g দ্বারা প্রকাশ করি, এবং সেটার মান হচ্ছে 9.8 ms/2। ms ইনভার্স ঠিক আছে, 2 তাহলে এখান থেকে বস্তু এখানে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা নির্ণয় করতে পারি। আসসালামু আলাইকুম সিক্ত সরকার, আমরা বেশি দূর আগাই নাই। ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শুরু করো বুঝে যাওয়া। তাহলে এখন এখান থেকে আমরা যেটা করতে পারি, এই এ বিন্দু থেকে কতটুকু নিচে নামবে সেটা বের করতে পারি। তাহলে এখানে আমরা এস নির্ণয় করব। আমরা কি জানি, আমরা কি জানি কেউ যদি বলতে পারো? আমরা কিছুই জানি না। আমরা এখন দেখব যে আসলে আমরা কি জানি। স্যার আসলে স্যার হ্যাঁ বলো। স্যার এইচ ধরেন না, এস না ধরে এইচ ধরেন, এইচ ধরে সূত্র মিলে দেন। এস এইচ একই কথা। এখন তুমি যদি বললে যেহেতু উলম্ব দূরত্ব আমরা এইচ ধরতেই পারি, কোনো ব্যাপার না। এস ধরলেও হয়, এইচ ধরলেও হয়, একই কথা, সমস্যা নেই। এইচ = হোয়াট আমরা ধরলাম। তা আসো দেখি কি করতে পারি। তো দেখো এই তিনটা চলক আছে, এই তিনটা চলক আছে, এরকম একটা সূত্র কি আমরা জানি, লিখে আসো। আমরা জানি h = ut প্লাস হাফ gt স্কয়ার। তাহলে h এর মান বের করব। দেখো তো u এর মান কত? u এর মান 0 না? এই যে u এর মান 0 মিটার পার সেকেন্ড। তাহলে ut এর মানও কত? 0। তাহলে এখানে থাকে কত? হাফ gt স্কয়ার। আসো মান বসায় দিই। h আর এখানে আছে হাফ, g এর মান 9.8 আর t এর মান 3, তার মানে 3 এর উপরে স্কয়ার। এটাকে এবার আমাকে ক্যালকুলেশন করে বলো কত আসে। এখানে হচ্ছে হাফ, এখানে 9.8 আর এখানে হচ্ছে 3 এর উপর স্কয়ার মানে 9। ক্যালকুলেশন করে বলো কত আসে। 14.7। তাহলে এখানে হাফ 9.8 আর এখানে 9 আসে হচ্ছে 44.1। ভুল ক্যালকুলেশন কেন করো? আসে হচ্ছে 44.1। এখানে আসে 44.1 মিটার। ওকে, তাহলে এই বস্তুটা এই এ বিন্দু থেকে এতখানি নিচে নামবে। এখানে প্রশ্নে আমাদের বলেছে ভূমি থেকে কতটুকু উচ্চতায় থাকবে। অতএব আমরা লিখব অতএব ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। অতএব ভূমি, এখানে ভূমি লিখতে হবে। অতএব ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। এই টোটালটুকের উচ্চতা 60 আর নেমেছে এতটুকু, তার মানে ওই এতটুকু মাইনাস 60। দাঁড়াও আমি অ্যাডমিট দিয়ে আসি। জুশেদুল ইসলাম, আপনার পড়ানো হলো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? স্ক্রিন দেখতে পাচ্ছ আজকে? জি আলহামদুলিল্লাহ। তো আমরা স্যার আজকে এমবিওরে ক্লাস করতেছি। আজকে এমবিওতে ক্লাস করতেছি, এতদিন ওয়াইফাই থেকে করতাম। গুড গুড, ভেরি গুড। তাহলে এখন ভূমি থেকে কতটুকু উচ্চতায় থাকবে দেখো। এ বিন্দু থেকে এতখানি নেমেছে ধরো, আর ভূমি টোটালটুকু হচ্ছে 60 মিটার। তাহলে ভূমি থেকে কতটুকু উচ্চতা থাকবে? 60 থেকে ওটা বাদ দিয়ে দিতে হবে না? তাহলে এখানে 60 মাইনাস 44.1 মিটার বিয়োগ করে বলো কত আসে। বিয়োগ করে কত আসে? 15.9 মিটার। 15.9 মিটার। এটা হচ্ছে আমাদের গ নম্বরের অ্যানসার। তার মানে গ নম্বর অ্যানসার করতে কিন্তু আমাদের
গ নাম্বার অ্যান্সার করতে কিন্তু আমাদের এই যে এই অ্যানালাইসিসটুকু লাগে না। এই অ্যানালাইসিসটুকু হয়তো আমাদের কিসে লাগবে, হয়তো আমাদের ঘয়ে লাগবে, মেবি লাগতেই পারে। তবে গ নাম্বার অ্যান্সার করতে আমাদের এই অ্যানালাইসিসটুকু লাগে না। এতটুকু আমরা ক্লিয়ার মানে বুঝতে পেরেছি, তাই না? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, মেয়েরা বুঝছো? না বুঝলে বলো, আমি আরেকবার বলবো, সমস্যা নাই, বলো। স্যার আরেকবার সারসংক্ষেপটা নেন। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে যে বস্তুটা কি করে বলো তো, এই যে এ বিন্দু থেকে কতটুকু নিচে নামছে এটা বের করতে পারি। আর এটা বের করার পরে যেটা করতে হবে যে টোটালটুকু তো 60 মিটার, তাহলে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে 60 মিটার থেকে এতটুকু দূরত্ব বাদ দিয়ে দিলেই তো ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে এটা পেয়ে যাব। তো সেটা করার জন্য আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা আগে অ্যানালাইসিস করতেছি, দেখতেছি টাইম দেওয়া আছে, জি এর মান জানি, ইউ এর মান জানি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এইচটা নির্ণয় করতে হবে। উদ্দেশ্য তো ওইটাই যে কতটুকু নামতেছে ওইটা বের করা। তাহলে এইচ নির্ণয় করব। তো এইচ নির্ণয়ের জন্য আমরা দ্বিতীয় অধ্যায় থেকে একটা সূত্র শিখে এসেছিলাম। ওই যে দ্বিতীয় অধ্যায়ে যেই সূত্রটা শিখেছিলাম সেটা এরকম ছিল, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এর সমান। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি half স্কয়ার। AT যদি square। দ্বিতীয় অধ্যায়ে কোনো কিছুতে সমস্যা থাকে আমার প্লে লিস্টটা দেখতে পারো, ওখানে আমি যথেষ্ট পরিমাণ অঙ্ক করাইছি। তো এটা যখন এটা আনুভূমিক বরাবরের জন্য, যদি উলম্ব বরাবর থাকে তখন এইচ ইজ ইকুয়াল টু হয়ে যায় ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এই সব জিনিসগুলো আমি ওই দ্বিতীয় অধ্যায়ের প্লে লিস্টে কমপ্লিট করাইছি। কারোর যদি সমস্যা থাকে তো ওখানে একটু দেখে নিতে হবে, বুঝছো? তো এখানে এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করছি। তো এই সূত্রটা অ্যাপ্লাই করার পরে এখান থেকে এইচ এর মানটা বের করছি, নর্মাল ক্যালকুলেশন। তারপরে ভূমি থেকে কতটুকু উঁচুতে আছে সেটা বের করার জন্য আমরা 60 থেকে বিয়োগ দিয়ে দিয়েছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। মেয়েরা কোনো কথা বলতেছে না। বুঝছি। ওকে, এবার আমরা করব কি বলো তো, ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। ঘ নম্বর প্রশ্নটা সলভ করার আগে একটুখানি ঠিক করে নিই, এটা ভিতরে চলে গেছে। আচ্ছা, এবার বলতেছে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে। এখানে আমরা একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে চতুর্থ অধ্যায়ে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে মোট শক্তি বলতে বোঝায় যে যান্ত্রিক শক্তিকে। আর যান্ত্রিক শক্তি মানেই বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল। বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের কি কি দেখাতে হবে, এ বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল, বি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল, সি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল কি সমান। মানটা দেখাতে হবে। আচ্ছা, সমান এটা দেখাইতে হবে। সমান হবে কি, তার মানে জিজ্ঞাসা করছে, আমরা এখন বের করে দেখবো যে সমান হয় কি না। ঠিক আছে? তবে নর্মালি আমরা জানি যে সমান হবে, কারণ সংরক্ষণশীলতা নিতে। তো তার মানে এই বিন্দুতে যে বিভব শক্তি হবে সেটাকে আমরা নাম দিব ইপি এ। বুঝেছো? মানে পি বিন্দুর বিভব শক্তি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এ বিন্দুতে যে গতি শক্তি হবে সেটার নাম দিব আমরা ই কে এ, মানে কি এ বিন্দুর গতি শক্তি। আচ্ছা, বি বিন্দুতে আমাদের যে বিভব শক্তি হবে সেটার নাম কি হবে ইপি বি। বি বিন্দুতে আমাদের যেই গতিশক্তি হবে সেটার নাম হবে ই কে বি। বুঝেছো? আর সি বিন্দুতে আমাদের যেই বিভব শক্তি হবে সেটার নাম হবে ইপি সি, আর গতিশক্তির নাম হবে ই কে সি। নামকরণটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমাদের কি দেখাইতে হবে, এই যে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল, তিনটার যোগফল সমান কিনা এটা দেখাইতে হবে। মানে মোট শক্তি সমান হবে কিনা। মোট শক্তি মানে এই দুইটা শক্তির যোগফল। বুঝাতে পেরেছি কি? হ্যাঁ আশা স্যার করি বুঝছি। বুঝাতে পেরেছি। আসো তাহলে আমরা এখন কি করব, এ বিন্দুতে আমরা এখন এ বিন্দুর জন্য ক্যালকুলেশন করব। এ বিন্দুর জন্য, তো এই বিন্দুর জন্য আসো ক্যালকুলেশন করি। তো এই বিন্দুতে দেখো তো বস্তু এখানে না, এই বিন্দুতে, এই বিন্দু থেকে বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিয়েছি, তার মানে এ বিন্দুতে বস্তুর বেগ কত। গ নম্বরে দেখে আসলাম এ বিন্দুতে বস্তুর বেগ কত। তাই নয় কি? শূন্য না এই বিন্দুতে বস্তুর বেগ। আচ্ছা, তাহলে এই বিন্দুর জন্য যদি আমরা ই
কে এ নির্ণয় করি তাহলে সেটাকে লিখতে পারবো হাফ এম। Half বস্তু mv কিন্তু square। একটাই, সেজন্য বস্তুর mv ভরকে আমরা square। এম দ্বারা লিখতেছি। আর এখানে এম এর মান কত বলো তো? এটা হচ্ছে আমাদের এম এর মান 5 কেজি, তাহলে হাফ 5 এম। কেজি। এখানে এ বিন্দুতে v বস্তুর বেগ সেটাকে আমরা বললাম ভি এ স্কয়ার। আচ্ছা আসো মান বসাই। হাফ এম এর মান কত? 5 কেজি, 5 কেজি না? এই যে এম এর মান 5 কেজি, এম এর মান 5 কেজি দেখতে পাও? জি স্যার। এই যে এম এর মান এখানে 5 কেজি দেওয়া আছে, দেখতে পাচ্ছো? হ্যাঁ। আচ্ছা এম এর মান 5 কেজি দেখা যাচ্ছে, তাহলে এম এর মান বসাইলাম। আর এ বিন্দুতে বেগ কত? এ বিন্দুতে বেগ হচ্ছে 0 মিসিং আছে। 0, তাহলে 0 স্কয়ার দিলাম। তাহলে এই কোনো কিছুর সাথে যদি 0 গুণ করি টোটালটা 0 হয়ে যায় না? হ্যাঁ। তাহলে এ বিন্দুতে গতিশক্তি 0 জুল। ক্লিয়ার? এই বিন্দুতে গতিশক্তি কিভাবে বের করলাম, ক্লিয়ার হইছো? জি স্যার। আচ্ছা এবার এই বিন্দুতে আমরা বিভব শক্তি বের করব, ইপিএ। আমরা বিভব শক্তি সমান কি জানি? mgh। mgs। আচ্ছা এখন এই বিন্দুতে আছে বস্তু আর এখানে আছে আমাদের ভূমি, তাহলে এইচ এর মান কোনটা হবে? এটা হবে না? স্যার পুরোটাই পুরোটাই হবে। তাহলে আসো মান বসাই। এম এর মান হচ্ছে 5 কেজি, জি এর মান 9.8 আমরা জানি, আর এইচ এর মান হচ্ছে 60 মিটার। গুণ করো। আচ্ছা মানগুলো বুঝতে পেরেছো? এম জি এইচ এর মান, এই এম জি এইচ এর মান 2940। 2940 জুল। আর মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তিকে আমরা ই এ দ্বারা লিখব, ই এ দ্বারা বুঝাবো এ বিন্দুতে মোট শক্তি। তাহলে সেটা কি হবে? ই কে এ যোগ ই বি এ। বুঝেছো? এটা দ্বারা বুঝাচ্ছি মোট শক্তি, মোট শক্তি। আশা করি বুঝতে পারছো। তাহলে আসো যোগ করি। 0 যোগ 2940 সমান 2940 জুল। এখন আমরা দেখব যে আমাদের বি বিন্দুতে এবং সি বিন্দুতে এই সেম মান পাই কি না। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা দেখি একটু ছোট করে দিই বা উপরে তুলে দিই। এই কার মাইকের সমস্যা রে? আচ্ছা এবার দেখো। স্যার ওনাকে মিউট করতে বলবেন না। হ্যাঁ হ্যাঁ এই যার সমস্যা সে একটু মিউট করো। আচ্ছা এবার দেখো, এবার আমরা বি বিন্দুর জন্য কাজ করব। কোন বিন্দুর জন্য কাজ করব? এবার আমরা কোন বিন্দুর জন্য কাজ করব বলো তো? বি বিন্দুর জন্য। বি বিন্দুর জন্য স্যার। জন্য আসো কাজ করি। বি বিন্দুতে যেই আমরা এখন দেখো বি বিন্দু এখানে না, এখান থেকে এখানকার দূরত্বটা কত ছিল? এ আর এ থেকে বি এর দূরত্ব কত ছিল? আমরা বের করেছি, কিন্তু কত ছিল ভুলে গেছো? এই যে এ সমান বি সমান এ বি সমান বিসি সমান সিডি সমান 20 মিটার বের করলাম না? হ্যাঁ তাই না? বের করলাম না? তাহলে তাহলে এই যে আমরা কি এটা এখানে লিখতে পারি না যে এ বি সমান বিসি সমান সিডি সমান 20 মিটার? আচ্ছা আসো এই বি বিন্দুর জন্য আমরা এখন কি বের করব? ই কে বি। আমরা সূত্র কি জানি? সূত্র একটাই, সেটা হচ্ছে যে হাফ এম ভি। বি বিন্দুতে বেগ তার স্কয়ার। এই ভি হচ্ছে ভি বি দ্বারা বোঝাচ্ছে যে বি বিন্দুতে বেগ। ওকে, এখন আমরা বি বিন্দুর বেগ নির্ণয় করব। বি বিন্দুর বেগ কি আমরা জানি? বি বিন্দুর বেগ কিন্তু আমরা জানি না। কি করব? বের করব। আসো বের করি। আমরা একটা সূত্র শিখেছিলাম দ্বিতীয় অধ্যায়ে, সেটা হচ্ছে যে কি বলতো? এই যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার সমান ভি স্কয়ার প্লাস ভি এইচ। এই বেগটা যেহেতু বি বিন্দুর বেগ, এখানে বি লিখব। আর এটা হচ্ছে এই অবস্থানে থাকতে বস্তুর বেগ। আসো নির্ণয় করি। তাহলে ভি বি স্কয়ার, ইউ এর মান কত দেখো তো? ইউ এর মান 0 স্কয়ার। ইউ এর মান শূন্য না? 0 স্কয়ার 0 স্কয়ার প্লাস 2 জি 9.8। আর এইচ এর মান কত? এবি, মানে বস্তু এখান থেকে এখানে আসছে, তার মানে এই দূরত্বটা, এবির দূরত্ব কত?
20 20 স্যার এ বি এর দূরত্ব 20 বুঝতে পারছো? তাহলে ভি জি স্যার সমান এই স্কয়ারটা এবার এদিকে রুট হয়ে যাবে না? আর হ্যাঁ। জিরোর উপর স্কয়ার করলে 0 আর স্কয়ারটা রুট হয়ে যাবে। তাহলে গুণ করে আমাকে বলো, গুণ করো রুট করো করে বলো কত আসে। আগে গুণ করবা তারপর রুট করবা। 2 * 9.8 * 20 তাকে রুট করলাম 19 দশমিক কত 19 দশমিক 79। এত কি এম এস ইনভার্স 1 বেগ পেয়েছি, বি বিন্দুতে বেগ পেয়েছি। হ্যাঁ জি এবার স্যার এই বেগের মানটা আমরা এখানে বসায় দিব। আসো বসাই। তাহলে এখানে ই কে বি সমান হাফ এম আর ভি এম এম এর মান বসাই। এম এর মান বসাবো কেন নয়, তাহলে এখানে 5 কেজি মানে 5 আর ভিবি ভিবি এর মান কত 19.79। এরপরে কি এরপরে স্কয়ার ক্যালকুলেশন করে বলো ই কে বি এর মান কত আসে। নয়শো আশি জুল আসা উচিত। 980 জুল কি এসেছে? পাই নাই তো। ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করো দেখো কত আসে। ক্যালকুলেশন করতে পারছো না? 49.47 এনে পাইছি। দূর বেটা, তুমি কাজ করো, প্রথমে হাফ লিখো। হাফ যদি না লিখতে পারো আগে 5 * 19.79 কে স্কয়ার করো, তারপরে এটাকে 2 দিয়ে ভাগ করো। আচ্ছা মানে স্কোর দিনে যে আমি ও স্কয়ার দাও, স্কয়ার না দিলে হবে। আচ্ছা এবার আমরা কি করব, বি বিন্দুর জন্য ইপিবি এর মান বের করব না? ইপিবি তাই না? আর ইপিবি মানেই কত এম জি এইচ, সবাই তো আমরা জানি। বিভব শক্তি মানে এম জি এইচ না, আমরা শিখেছি এই অধ্যায়ের জন্য বিভব শক্তি মানে এম জি এইচ। কেউ কথা বলছে না। হ্যাঁ আমি কি আমি কাদের ক্লাস নিচ্ছি? আমি কি কোনো মূর্তির ক্লাস নিতেছি? আমি তো মানুষের ক্লাস নিচ্ছি। কথা বলো, কোঅপারেট বুঝছি উইথ তো। মি। আচ্ছা তাহলে ইপিবি এমজিএইচ, এই এইচটা কি? বি বিন্দুতে যে বস্তু আছে, দেখো তো এ বিন্দুতে এইচ কি ছিল? যেখানে বস্তু আছে সেখান থেকে ভূমির দূরত্ব। তাহলে বি বিন্দুতে যদি বস্তু থাকে তাহলে বি বিন্দু থেকে ভূমির দূরত্ব আমাদের এখানে এইচ হবে না? এই এইচটা হচ্ছে বি বিন্দুর এইচ। আসো নির্ণয় করি। তাহলে এম এর মান কত দেখো তো, এম এর মান হচ্ছে 5 কেজি, জি এর মান কত 9.8, আর এইচ হচ্ছে বি বিন্দু থেকে ভূমির দূরত্ব। বি বিন্দু থেকে ভূমির দূরত্ব টোটালটুকু 60 মিটার, এ থেকে বি হচ্ছে কত 20 মিটার। তাহলে এতটুকু কত হওয়া উচিত? 40 হওয়া উচিত। অথবা এভাবে বিসি বিসি হচ্ছে 20 মিটার, সিডি হচ্ছে 20 মিটার, 20 মিটার আর 20 মিটার মানে 40 মিটার। এভাবে করতে পারো, অথবা টোটালটা থেকে এবি কে বাদ দিতে পারো। কোনটা করব বলো? কোনো রেসপন্স নাই, আমি মনে হয় বোঝাতে পারিনি। শোনো, এই এইচবি বলতে বোঝাচ্ছে যে বি বিন্দুতে আমাদের যে এখন বস্তু আছে, বি বিন্দু থেকে ভূমির দূরত্ব। এই বিন্দুতে যখন আমরা উচ্চতা নির্ণয় করছিলাম তখন আমরা কিন্তু কি করছিলাম বলো তো? দাঁড়াও দেখি কেউ জয়েন হতে চায় নাকি। আর 2 জন আছে, কেউ নাই ক্লাসে। আহারে। আচ্ছা দেখো দেখো ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন এবার দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? শিখতো না এখন দেখা যাচ্ছে। আচ্ছা স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। দেখো মোড রেসিং। তাহলে এখন এই জি মানে 9.9, এইচবি বলতে বোঝাচ্ছে যে বি বিন্দু থেকে ভূমির দূরত্ব। তাহলে বি বিন্দু থেকে ভূমির দূরত্ব কত? টোটালটুকু 60 মিটার, এবি হচ্ছে কত 20 মিটার। আর তাহলে এই 60 মিটার থেকে 20 মিটার বাদ দিলেই তো এতটুকু আমরা পেয়ে যাব। বুঝো নাই? বুঝছো? তার মানে এইচবি হবে কত 60 মাইনাস 20। বুঝাতে পেরেছি? আমি মনে হয় বোঝাতে পারিনি। বুঝছি। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে 5 * 9.8 এখানে 40
60 - 20 মানে 40, তাহলে এখানে আসলো 1960 জুল। ক্লিয়ার? তাহলে মোট শক্তি, এই বিন্দুতে মোট শক্তি মানে কি বলতো? ইবি মানে কি বলতো? ই কে বি যোগ ইপিবি। ই কে বি কত? 980, আর এটা হচ্ছে 1960। যোগ করো কত হয়? 980 যোগ 1960 2940 হয়। 2940 জুল। তার মানে দেখো তো, এই বিন্দুতে যেই শক্তিটা পেলাম, এই বিন্দুতে কত শক্তি পাইছি? 2940, এখানেও পাইলাম 2940। তার মানে টেকনিক্যালি আমরা বলতে পারি সি বিন্দুতেও আমরা 2940ই পাবো। আসো দেখাই। আসো দেখি এবার আমরা কি কোন বিন্দুর জন্য করব বলো তো? সি বিন্দুর বিন্দুর জন্য। জন্য। ম্যাথটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, সি বিন্দুর জন্য। এখন সি বিন্দুতে যদি আসি, এটা হচ্ছে আমাদের সেই সি বিন্দু। সি বিন্দুতে যদি আমরা বেগ নির্ণয় করতে চাই, সি বিন্দুর বেগ, সি বিন্দুতে যদি গতিশক্তি লিখি, তাহলে ই কে সি সেটা সমান লিখতে পারবো হাফ এম ভি স্কয়ার। কিন্তু এই ভিটা হচ্ছে সি বিন্দুর ভি, সেজন্য ভিসি স্কয়ার। তাহলে এখন আমরা ভিসি বের করব। ভিসি স্কয়ার সমান কি লিখতে পারবো? ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ। বুঝেছো? আসো এবার আমরা দেখি ভিসি স্কয়ার। এখন আমরা শুরুর থেকে ক্যালকুলেশন করে সিতে আসতেছি। তাহলে এখানে দূরত্ব কতটুকু দেখো তো? এবি যোগ বিসি না? এবি যোগ বিসি, আর এবিও 20, বিসিও 20, তার মানে 20 আর 20 40। তার মানে এখানে এইচ এর মানটা কত বসাবো বলো তো? 40 বসাবো, তাই না? আর এই এতে বেগ ছিল কত? এতে বেগ ছিল হলো 0, তার মানে এখানে বসাবো 0 স্কয়ার প্লাস 2, জি এর মান 9.8, আর এইচ এর মান কত হবে বলো তো? এই তো এ থেকে বস্তু সিতে আসতেছে, তার মানে এবি দূরত্ব এবং বিসি দূরত্ব অতিক্রম করতেছে। এবি এর দূরত্ব হচ্ছে 20, বিসি এর দূরত্ব হচ্ছে 20। ক্লিয়ার আশা করি। তাহলে এখন ভিসি সমান কি হবে? √2 ইন্টু 9.8 ইন্টু 20 আর 20 গুণ যোগ করলে 40। ক্যালকুলেশন করে বলো কত আসে? 2 ইন্টু 9.8 ইন্টু 40 আসে হচ্ছে 28 এম এস ইনভার্স 1। তার মানে এখন এখানে আমরা কত বসাবো বলো তো? ই কে সি হাফ এম 5 কেজি, আর ভিসি এর মান কত পাইলাম আমরা? 28 স্কয়ার। তাহলে এখানে কত আসে বলো তো? ই কে সি ক্যালকুলেশন করে বলো কত আসে? 0.5 ইন্টু 5 ইন্টু 28 স্কয়ার, 1960 আসে। এখানে আসে কত? 1960 জুল। আচ্ছা, এটা আমরা কি পেলাম? সি বিন্দুর গতিশক্তি পেলাম। এখনো সি বিন্দুর কি বের করা বাকি বলো তো? বিভব শক্তি। বিভব শক্তি বের করা বাকি। আসো সি বিন্দুর বিভব শক্তিটা বের করি। সি বিন্দুর বিভব শক্তি বের করব। আচ্ছা, সি বিন্দুর বিভব শক্তির নাম কি? সি, এবং এটা হলো এনজিএইচ। এই এইচ বলতে এই সি বলতে বোঝাচ্ছে যে সি বিন্দু থেকে ভূমির দূরত্ব। আচ্ছা আসো দেখি মান বসাই ফেলি। এম এর মান হচ্ছে 5 কেজি, জি এর মান হচ্ছে 9.8, আর এইচ এর মান সি বিন্দু থেকে ভূমির দূরত্ব। সিডি এর দূরত্ব কত দেখছিলাম? এই দেখো সিডি এর দূরত্ব 20 মিটার, তার মানে এখানেও আমরা লিখতে পারবো 20, তাই না? বুঝো নাই? আচ্ছা 9.8 ইন্টু 20। না বুঝলে প্রশ্ন করো, এখন ক্লিয়ার না হলে আর কবে ক্লিয়ার হওয়া। এটা হলো এত জুল, তার মানে মোট শক্তি। সি বিন্দুতে মোট শক্তি, সেটাকে আমরা বলতেছি ই সি সমান ই কে সি যোগ ইপি সি। ই কে সি এর মান পাইলাম 1960, আর ইপি সি এর মান পাইলাম 980। এত কি বলতো? জুল। যোগ করে দেখো 2940 জুল পাবা। যোগ করে দেখো কত পাও? হ্যাঁ স্যার, সমান হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু 3 বিন্দুতে মোট শক্তির পরিমাণ বের করে ফেলেছি, তাই না? 3 বিন্দুতে মোট শক্তি বের করেছি। এই কথা বলছো না?
যে এখন আমরা লিখবো যেহেতু, এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে যেহেতু, যেহেতু ই এ, ই বি, ই সি, অতএব এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান হবে। এ বি ও সি বিন্দুতে মোট শক্তি সমান সমান হবে। হবে। এক সেট শেষ, এক গ্লাস পানি খাও। আর কয়টা করাবেন স্যার? স্যার কাকে রিসিভ করা হয় না দাঁড়াও দেখি, সবাইকেই তো রিসিভ করা হয়েছে। হ্যাঁ বলো কি বলতেছিলা জুশেদুল? আর কয়টা করাবেন? জি আর কয়টা করাবেন এখানে? আরো 4টা করাইলামই তো একটা, করাই দুই না একটা। স্যার পানি খেতে বলতেছি তাই জন্য। সমস্যা নাই, রেকর্ড আপলোড করে দিব, দেখো। ওকে, পানি খাইছো? না স্যার আরো করান যাবে স্যার। এই সেটটা কি বোঝা গেছে? এই সেটটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেট। এইরকম সেট দেখবা কোনো না কোনো বোর্ডে প্রতি বছর আসে, মানে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় মানে, কাজ শক্তি ক্ষমতা অধ্যায় মানেই এই প্রমাণ করো মোট শক্তির পরিমাণ সমান, এই প্রশ্ন একটা আসবেই যে কোনো বোর্ডে আসবেই, এবং এটা তোমাদের কলেজ স্কুলের পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি। এটা খুবই ভালোভাবে শিখতে হবে। আমি যখন এটা থিওরি পড়াইতাম আজকে, তখন এটা খুব সুন্দরভাবে শিখাইতাম, কিন্তু দুঃখের বিষয় থিওরি পড়ানোর আগেই আমাদের সিকিউ সলভ করাইতে হচ্ছে। যতটুকু পারি দেখাইলাম, বুঝেছো? হ্যাঁ স্যার বুঝি। এবার আমরা করব এই প্রশ্নটা। এটা করার আগে আসো প্রশ্নটা ঠিক করে নিই, একটু সরাই নিই। তো এখানে প্রথম কি, শক্তির নিত্যতার সূত্র। শক্তির নিত্যতার সূত্র আশা করি তোমরা একদিনে জানো, সেটা হচ্ছে যে মোট শক্তির পরিমাণ সমান শক্তির, মানে কোনো একটা শক্তির ধ্বংসও নাই সৃষ্টিও নাই, শুধুমাত্র এক রূপ থেকে আর একটা রূপে রূপান্তরিত হয়। এটাই হচ্ছে শক্তির নিত্যতার সূত্র। বোঝা গেছে? শক্তির কোনো ধ্বংসও নাই, শক্তির কোনো সৃষ্টিও নাই, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ সমান। এটা কি আর লিখে দেওয়া লাগবে? না লিখে দেওয়া লাগবে না। তার মানে আশা করি তোমরা এটা পারবা। তাহলে ক নাম্বার, এখানে আমরা লিখব ডু ইউর সেলফ। ক নাম্বার তুমি নিজে করবা। আসো খ নাম্বার করি। খ নাম্বার করার আগে এটা একটু সরাই আনি। দেখো এখন বলতেছে কোন যন্ত্রের কর্মদক্ষতা 100% এর বেশি হতে পারে কি? এখন দেখো এটা না স্যার হতে পারে না। হতে পারে না। এখন এটাই আমাদেরকে একটু টেকনিক্যালি ব্যাখ্যা করতে হবে। কি রকম? দেখো আমি তোমাকে 100 টাকা দিছি, তুমি কি 100 টাকার বেশি খরচ করতে পারবা? না। মানে আমি তোমাকে দিছি 100 টাকা, তুমি চাইলে 110 টাকার কোনো কিছু কিনতে পারবা না, তোমাকে ওই 100 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। তেমনি একটা যন্ত্রে সেরকম ভাবেই আমরা যদি একটা যন্ত্রে মনে করো এই যন্ত্রে 50 জুল পরিমাণ শক্তি দিলাম, এই যন্ত্র কি আমাকে 50 জুলের বেশি শক্তির কাজ করে দিতে পারবে? এটা যদি একটা মেশিন হয়, এখানে আমি 50 জুল শক্তি দিয়েছি, এটা আমাদের ইনপুট। এর চাইলেই কিন্তু আমাদের 50 জুলের বেশি কাজ করে দিতে পারবে না। সে 10 জুল কাজ করতে পারে, 20 জুল কাজ করতে পারে, 30 জুল কাজ করতে পারে, 40 জুল কাজ করতে পারে, ম্যাক্সিমাম 50 জুল পর্যন্ত কাজ করতে পারে, কিন্তু 50 জুলের বেশি পারবে না। ধরেই নিলাম সে 50 জুল কাজই করলো, এটা হচ্ছে তার আউটপুট, মানে সে পরীক্ষায় 100তে 100 পাইছে। কিন্তু আমরা তো সূত্র জানি যে কর্মদক্ষতা সমান কি বলতো? আপাতত এইভাবেই লিখি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100%। তাহলে আউটপুট কত? 50 জুল, ইনপুট কত? 50 জুল, আর এখানে হলো 100%। তাহলে কাটাকাটি যদি করি তাহলে এখানে আসে 100%।
তাহলে কোনোভাবেই একটা যন্ত্রের কর্মদক্ষতা 100% এর বেশি হতে পারবে না, হইলে ম্যাক্সিমাম 100 হইতে পারবে। দেখবা গাইডে সুন্দরভাবে এই কথাটাই ব্যাখ্যা করা আছে। গাইড তো সবার কাছেই আছে, তাই না? হ্যাঁ গাইডে ঢাকা বোর্ড 2021 বের করবা, করে খ নম্বর প্রশ্নে এটার ব্যাখ্যাটা দেখে নিবা। এরকমই দেওয়া আছে যে আমরা কোন লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি দুইটা সর্বোচ্চ সমান হতে পারে, কিন্তু লভ্য কার্যকর শক্তি কখনো মোট প্রদত্ত শক্তির থেকে বেশি হবে না। এই কারণে কোনো একটা যন্ত্রের কর্মদক্ষতা 100% এর বেশি হতে পারে না। এই কথাটাকে গাইডে একটু মেকআপ করে লেখা আছে, আইলানা মাস্কারা এগুলা লাগাই লেখা আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে কি আমরা গ নম্বরে যাব? হুম এটা আমরা খ হ্যাঁ, নম্বর শেষ করলাম। খ নম্বর পরীক্ষায় কিন্তু এভাবে লিখলে মার্ক দিবে না। পরীক্ষায় কি করতে হবে, এই কথাটাকে একটু মেকআপ করতে হবে, মেকআপ করে লিখতে হবে। মেকআপ করে না লিখলে পরীক্ষায় কিন্তু এখানে মার্ক পাবা না। একটু মেকআপ করে লিখে নিও। মেকআপ করতে ভালো পারো না? পারো তো। আসো নেক্সট। না না কি না? এবার আমাদের এখানে দেখো কি বলছে, দৃশ্যপট 2 অনুসারে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে? প্রশ্নটা কি কঠিন লাগছে পড়ে? না স্যার। আসো করি। গতিশক্তি, গতিশক্তি কি বলেছে? বিভব শক্তির 1/4। গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি রে ভাই? গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করি? কে ই কে। আর বিভব শক্তিকে ইপি। ইপি তার মানে গতিশক্তি ই কে কি হবে? বিভব শক্তির 1/4, 1/4 ইন্টু ইপি। এই শর্তটা কি বোঝা গেছে? হুম ই কে হবে ইপি এর 1/4। এই শর্তটা কি ক্লিয়ার? গতিশক্তি হবে বিভব শক্তির 1/4। ওকে, এবার আমরা আসলে দৃশ্যপট 2 দেখি কি বলছে। বলছে 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তার মানে এখানে কি হয়েছে আসো দেখি। এটা হচ্ছে যদি আমাদের ভূমি হয়, এটা কি বলতো? এটা আমাদের ভূমি, এটা ভূমি, কারোর কোনো ডাউট নাই। তো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা কি করব? এই বস্তুটাকে এখন আমরা উপরের দিকে নিক্ষেপ করব। ধরো এই যে এরকম একটা বেগে উপরের দিকে আমরা এখন নিক্ষেপ করব। আসো নিক্ষেপ করি। কত বেগে নিক্ষেপ করব? এর যে আদি বেগ সেটা হচ্ছে যে 49 আদি বেগ হচ্ছে মিটার পার 3 সেকেন্ড। বার। ওকে, এটা যেহেতু শুরুর বেগ তাই আমরা এটাকে আদি বেগই নাম দিব, দিয়ে ইউ সমান 49 মিটার পার সেকেন্ড। এত বেগে বস্তু ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করব। আচ্ছা, বুঝেছো কি? কতটুকু করতে জানি না আমরা, হ্যাঁ, কতটুকু করতে জানি না। কি বলতেছো? আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। কতটুকু করতে জানি না বলতে। আচ্ছা আসো দেখি কি লেখা আছে। আর কোনো কিছু কিন্তু দেওয়া নাই। এবার আমাদের কি করতে হবে? কত উচ্চতায় বলেছে না, আমাদের এখন ধরে নিতে হবে। আমরা ধরবো, কি ধরবো? ধরি ভূমি হতে এক্স উচ্চতায়, ভূমি হতে এক্স উচ্চতায় কি হবে বলো তো? এই যে ইকে ইজ ইকুয়াল টু 1/4 ইপি হবে। মানে একটু গাণিতিক ভাষায় লিখলাম, মানে কথা যদি পড়ি এরকম হয়, ধরি ভূমি হতে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। 1/4 হবে। বুঝেছো? হ্যাঁ আচ্ছা, তার মানে আমরা ধরে নিলাম এরকম একটা পজিশনে গিয়ে সেই শর্তটা ফিল আপ হবে। এরকম একটা পজিশনে গিয়ে এই শর্ত ফিল আপ হওয়ার মানে কি? এখান থেকে এই উচ্চতাটা কতটুকু? এখান থেকে এই উচ্চতাটা হচ্ছে এক্স মিটার, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আসো, এক্স মিটার। এবার আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি জানো? এই যে এটাকে তো আমরা এত বেগে নিক্ষেপ করেছি, কিন্তু এটা তো সারা জীবন আর উপরে উঠবে না। এক সময় গিয়ে এটার বেগ 0 হবে, তারপরে এটা আবার নিচে পড়া শুরু করবে।
তাই না? এটাকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছি, কিন্তু এটা তো আর আজীবন এত বেগেই উপরে উঠতে থাকবে না। এর বেগ কমতে কমতে একসময় শূন্য হবে, হওয়ার পরে কি হবে, এটা নিচে পড়বে, তাই নয় কি? হুম আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে কতটুকু উচ্চতায় উঠবে এটা আমরা বের করতে পারি। কোন সূত্র দিয়ে বের করতে পারি? এই যে এই সূত্র দিয়ে বের করতে পারি। আমরা লিখতে পারি আমরা জানি ভি এই স্কয়ার সমান ইউ স্কয়ার স্কয়ার প্লাস প্লাস 2জি এইচ। 2G এই সূত্রটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, এখন এটার শুরুর বেগ দেখো আমরা জানি এটা হচ্ছে 49, আর শেষের বেগ কত হবে আমরা ধরলাম যখন সর্বোচ্চ উচ্চতায় জানি এসে না। থাকবে। মানে কি, এই বেগটা দেখো, আমার কথা কিন্তু মনোযোগ দিয়ে শোনো। এই 49 মিটার পার বেগে উঠতে শুরু করেছে, এখন তার বেগ আস্তে আস্তে কমবে, কমতে 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 একসময় শূন্য হবে। শূন্য হওয়ার পরে তো সে আবার নিচে ব্যাক করবে, তাই না? তাহলে আমরা ওই মুহূর্ত ধরলাম যখন তার বেগ শূন্য হবে, ওটাই তার সর্বোচ্চ উচ্চতা, তারপরে সে আবার নিচে ব্যাক করবে। তাহলে ভি এর মান হবে 0 স্কয়ার, ইউ এর মান কত হবে 49 স্কয়ার প্লাস 2। এখন দেখো জি সবসময় কাজ করে নিচের দিকে, এখন আমরা বস্তু উঠতেছে উপরের দিকে, বস্তু উঠতেছে উপরের দিকে, জি কাজ করে নিচের দিকে, তাহলে জি এর মানটা মাইনাস আমাদের মাইনাস 9.8 নিতে হবে, -9.8। ঋণাত্মক আর এইচ এর মানটা আমরা কি না। করব, বের করব। বের করব। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, করে বলো কত আসে। আসো একটুখানি ছোট করে লিখি। এই যে মাইনাসটা বাইরে বের হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে কত হবে 2 × 9.8 × এইচ সমান 49 স্কয়ার। একবারে পক্ষান্তর করে দিলাম। কোনো সমস্যা বুঝতে? না স্যার। আচ্ছা, তাহলে 2 × 9.8, তাহলে একবারে যদি করি উপরে বসবে 49 স্কয়ার ডিভাইডেড বাই 2 × 9.8, কত আসে 122.5 মিটার। তাহলে এইচ এর মান কত হবে 49 স্কয়ার ডিভাইডেড বাই 2 × 9.8, ক্যালকুলেশন করলে আসে 122.5 মিটার। এটা এসেছে? স্যার বুঝলি বুঝো নাই? বুঝো নাই তাই বলতেছো? দ্বিতীয় লাইন থেকে আবার বল। আচ্ছা বলতেছি, দেখো স্যার ক্যালকুলেশন বুঝতেছ না, যে ক্যালকুলেশনটা আচ্ছা বুঝে। বুঝেছি, দাঁড়াও। দেখো বস্তুকে আমরা এখান থেকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছি, এটার বেগ আস্তে আস্তে কমবে, কমতে 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 মনে করলাম এই পজিশনে এসে বস্তুর বেগটা আমাদের শূন্য হয়ে যাবে, তো সেজন্য এই সূত্রটা ব্যবহার করব। এখন এখানে দেখো জি সবসময় কাজ করে নিচের দিকে, তো নিচের দিককে আমরা পজিটিভ ধরি, এটা মনে রাখো, কিন্তু এটা আসলে আসল ব্যাখ্যা না, আসল ব্যাখ্যা পরে জানবা। জি সবসময় কাজ করে নিচের দিকে, কিন্তু নিচের দিকে তো এখানে জি নাই, দেখো বস্তু উঠতেছে উপরের দিকে, তার মানে জিটা এখানে মাইনাস ধরতে হবে। কেন মাইনাস ধরতে হবে? 2 নম্বর অধ্যায়ের ক্লাসটা করে এসো, আমার ইউটিউবে আপলোড করা আছে, বুঝতে পারবা। তাহলে জি, এখানে জি এর মান ধরলাম -9.8। ওকে, তাহলে এবার ধরার পরে দেখো শূন্যকে স্কয়ার করলে তো শূন্যই হয়, তাই না? শূন্যকে স্কয়ার করলে শূন্য হয়, আর এখানে মাইনাসটাকে বাইরে বের করলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দিলে এটুকু পজিটিভ হয়ে যাবে, তখন এইটুকু এই পাশে থাকবে আর এটুকু এই পাশে থাকবে। বুঝো নাই? বুঝছি। আচ্ছা, তারপরে এখান থেকে এইচ এর মানটা বের করলাম। এটা হচ্ছে আমাদের মোট উচ্চতা। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসো এই পেজটাকে আমরা একবার কপি করি, কপি করার পরে এটুকু আমরা মুছে দিই। কোনটুকু মুছবো? কন্ট্রোল জেড। মুছবো হচ্ছে এতটুকু আর এতটুকু। দেখো আমরা মোট উচ্চতা কত পাইছি বলো তো? এই যে এই উচ্চতাটা 122.5 মিটার পেলাম না? এটা হলো টোটাল উচ্চতা 122.5 মিটার। এখন আমরা যেই শর্ত পাইছি সেটা লিখতে পারি শর্তানুসারে ই কে ইজ ইকুয়াল টু 1/4 ইপি, তাই না? লিখতে পারি এটা? এটা কি লিখতে পারি? হ্যাঁ স্যার পারি। আচ্ছা, তাহলে আমরা ই কে সমান কি লিখতে পারি? হাফ এম ভি স্কয়ার লিখতে পারি 1/4, আর ইপি সমান লিখতে পারি এম জি এইচ। এখানেও এম আছে, এখানেও এম আছে, এই দুইটা এম কি একই বস্তুর এম না? হ্যাঁ তাহলে এই দুইটা স্যার। এম কে আমরা কি বাদ দিয়ে দিতে পারি?
পারি। পারি, তাহলে এখানে লিখতে পারবো হাফ ভি স্কয়ার, এখানে লিখতে পারবো 1/4 জি এইচ। আচ্ছা, এবার আসো, এবার আমাদের যেটা করতে হবে ভি স্কয়ারের মান বসাতে হবে, কারণ আমরা ভি স্কয়ারের মান তো জানি না। আসো বসাই। তো এখানে আমরা ভি স্কয়ারের মানটা যেভাবে বসাই সেটা হচ্ছে যে দেখো আমরা কি জানি বলো তো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার 2gh। ই স্কয়ার প্লাস 2জি এইচ। বুঝেছো? এখন বুঝেছি। বস্তু যখন এখান থেকে এরকম একটা উচ্চতায় উঠবে তাহলে বস্তুর একটা আদিবেগ থাকবে, ঠিক আছে? আদিবেগটা কত দেওয়া আছে? 49 স্কয়ার প্লাস 2, জি এর মান 9.8, আর এইচ এর মানটা হবে দেখো বস্তু এখান থেকে এত দূর উঠতেছে, তাহলে এইচ এর মানটা এখানে এক্স হবে না? এইচ এর মানটা হবে এক্স, তাহলে এখানে আমরা এক্স এক্স লিখবো। এইচ এর জায়গায় কত লিখবো? এক্স লিখবো। এখানে কিন্তু এই এইচ ওই এই এইচ না, কিন্তু এইচ হচ্ছে এখানে প্রতীকী অর্থে এইচ, আর এইচ এর মানটা এখানে হবে এক্স। বুঝতে পেরেছো আশা করি? তাহলে ভি স্কয়ারের মান হচ্ছে এটা, তাহলে ভি স্কয়ারের জায়গায় আমরা এটা লিখে দিতে পারি, তাই না? এইচ বুঝো নাই তাই না? বুঝো নাই? আর বলো বুঝিনি। আরেকবার আচ্ছা দেখো, আমরা এখন এই ভি স্কয়ারের মান বের করব। ভি বলতে বোঝাচ্ছে যে বস্তুর এই পয়েন্টে বেগ, বস্তুর এই পয়েন্টে বেগ কত। তো সেটা আমরা নির্ণয় করার জন্য ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2jh। বস্তু যেহেতু এখান থেকে এত দূর পর্যন্ত উঠতেছে, তার মানে আদি বেগ মানে বস্তুর এখানকার বেগ। হ্যাঁ বস্তুর অতিক্রান্ত দূরত্ব মানে এখান থেকে এত দূর পর্যন্ত দূরত্ব, আর এখান থেকে এত দূর পর্যন্ত দূরত্বকে আমরা কি ধরছি বলো তো? এক্স। সেজন্য আর কি এখানে এইচ না লিখে সেটাকে আমরা এক্স লিখবো, বুঝেছো? 2gx। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আসো এবার আমরা এটুকু মুছে দিই, মুছে দেওয়ার পরে এটুকু করে ফেলি। আমাদের এইসব তো আছেই আগের পেজে, আমরা এগুলো সব মুছে দিই। এগুলো মুছে দিলাম, এটুকু মুছে দিই, মুছে দিলাম। আচ্ছা এবার আসো, এবার আমরা ভি স্কয়ারের মান বসাবো। ভি স্কয়ারের মান কত বলো তো বাবা? ভি স্কয়ারের মান হচ্ছে 49। প্রথমে হাফ ছিল, হাফ দিতে ভুলে গেলে কিন্তু পুরো অ্যান্সারই নষ্ট। ভি স্কয়ার হাফ, তাহলে হাফ দেওয়ার পরে ভি স্কয়ারের মান হচ্ছে 49 স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8, 2 ইন্টু 9.8 ইন্টু এক্স। এটা হলো ভি স্কয়ারের মান, বুঝেছো? বুঝেছি। আর এখানে 1/4 জি। আর এখানে এই যে আচ্ছা এই পেজে দেখো তো, বস্তু যদি এখান থেকে এত দূর পর্যন্ত ওঠে তাহলে বিভব শক্তির জন্য আমরা কি করব বলো তো? বিভব শক্তির জন্য এই ভূমি থেকে এতটুকু দূরত্ব নিব না? ভূমি থেকে এতটুকু দূরত্ব নিব, হ্যাঁ আর ভূমি থেকে এতটুকু দূরত্ব মানে কি? এক্স। তাহলে এখানে যে এইচ আমি লিখছি সেই এইচটা হবে? সেই এইচটা কিন্তু হবে না, সেই এইচটাকে আমরা সাইড রেখে এখানে আমরা একটা এক্স লিখে দিলাম, মানে ওই এইচ দ্বারা এখানে এক্সই বোঝাতেছিলাম। বুঝেছো? ও আচ্ছা। বুঝেছো? আমি এরপরে আবার ক্লিয়ার করে দেবো, এটাকে আমরা সাইড করে দিই। দাঁড়াও একেবারে, তুই সাইডে যা, গেল না দেখছো আবার চলে আসে। এবার আসো, তাহলে এখান থেকে আমাদের দেখো তো এই সমীকরণে অজানা মান কিসের আছে? শুধুমাত্র এক্স এর না? এই জি এর মান কি জানো? হ্যাঁ জি এর মান জানো 9.8। আসো লিখে ফেলি, 1/2, আর এখানে আসে কত? 49 স্কয়ার 2 ইন্টু 9.8 ইন্টু এক্স। এখানে 1/4, জি এর মান 9.8, আর এখানে আছে এক্স। তাহলে এই সমীকরণ সলভ করে এক্স এর মান নির্ণয় করব, এবং সেই এক্স এর মানটাই হবে যে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। আসো আর একবার বোঝাই। এখানে আমাদের শর্ত দিছিল ই কে ইকুয়াল টু 1/4 ইপি। এখন যেহেতু দেখো আমরা ধরেছি যে ধরি ভূমি হতে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি এত হবে, তার মানে আমাদের এখানে যে উচ্চতা বিভব শক্তির জন্য যে উচ্চতা লাগবে সেটা হচ্ছে ভূমি থেকে এই উচ্চতা, আর এখানে যে বেগ লাগবে ভূমি থেকে এই উচ্চতায় ওঠার পরে বস্তুর বেগ কত সেটা লাগবে। তো এই প্রথমে আমরা কি করলাম? মোট উচ্চতাটা বের করে নিলাম। তারপরে কি করব? এই ওই বিন্দুতে বস্তুর বেগ কত সেটা বের করে নিব। তারপরে এই দুইটাকে এখানে বসাবো, বসানোর পরে কাজ শেষ।
আশা করি বুঝতে পেরেছো। এই সমীকরণটা কি সলভ করে এক্স এর মান বের করতে পারবা, নাকি আমি করে দিব? হ্যাঁ সমীকরণটা সলভ করে এক্স এর মান বের করবা কিভাবে? প্রথমত ওই এক্স গুলোকে এক সাইডে করবা, সংখ্যাগুলোকে সব আর এক সাইডে করে দিবা। তারপরে কি করবা, এক্স এর সাথে যা গুণটুন থাকবে তাকে ওইদিকে ভাগ করে দিবা। এটুকু কি তোমাদের উপরে ছেড়ে দিব? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ হ্যাঁ পারবো স্যার। ওকে, পারবো। তাহলে এতটুকু আমি আর করে দিলাম না, এটুকু আমি আশা করলাম যে তোমরা করে নিবা। দেখবা গাইডে এইভাবে করা না দেওয়া থাকলেও তোমরা যদি ক্যালকুলেশনটা সঠিকভাবে করতে পারো, গাইডের সাথে অ্যান্সার মিলে যাবে, কোনো সমস্যা নেই। আর যদি না মিলে, ক্যালকুলেশন না করতে পারো, আমাকে একটা স্ক্রিনশট দিয়ে জিজ্ঞাসা করো, তাহলে আমি আবার করে দেবো এটা। আচ্ছা এবার আসো এবার ঘ নম্বর অঙ্কটা করি। ঘ নম্বর অঙ্কটা কি বলতেছে যে উদ্দীপকের লেখচিত্রে বিভিন্ন অংশে গাড়ির কৃতকাজ বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকে লেখচিত্র, এই যে লেখচিত্র আছে দৃশ্যপট 1-এ। লেখচিত্র কোথায় আছে? দৃশ্যপট 1। আসো দৃশ্যপট 1 দেখি। দৃশ্যপট 1-এ আমাদের একটা বেগ ভার্সেস সময়ের লেখচিত্র দিয়েছে। লেখচিত্র সম্পর্কে আইডিয়া আমার ওই দ্বিতীয় অধ্যায়ের প্লেলিস্টে দেওয়া আছে। যদি আইডিয়া দরকার হয় তাহলে ওই প্লেলিস্টে যাইতে হবে, গিয়ে দেখতে হবে। মানে দ্বিতীয় অধ্যায়টা একদম বেসিক, ওই অধ্যায় না করে আসলে প্রত্যেকটা জায়গায় খালি হোঁচট খাওয়ার মতো অবস্থা হবে, বুঝছো? তাহলে এখানে বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। আসো। স্যার এটা সমতরণের লেখাচিত্র না? হ্যাঁ হ্যাঁ, এটা না না, আমি তোমাকে বলি, এই যে এখান থেকে ও থেকে এ পর্যন্ত এটা সমতরণ, এ থেকে বি সমতরণ পর্যন্ত এবি সমবেগ, এবি আবার সমবেগ, বি থেকে সি তারপর পর্যন্ত বিসি সমতরণ, আবার সমতরণ, আবার সি থেকে ডি পর্যন্ত হচ্ছে সমমন্দন, সমমন্দন, আবার ডি থেকে ই পর্যন্তও সমমন্দন। অসমমন্দন, তাই না? অসমমন্দন। বুঝেছো? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, তাহলে এখন আমাদের বিভিন্ন অংশে গাড়ির কৃতকাজ নির্ণয় করতে বলতেছে, তাই না? কৃতকাজের জন্য আমরা কি করব? এফ ইজ, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ডাব্লিউ সমান এফ এস। এফ এস। তো আমাদের এখন প্রশ্ন হচ্ছে আমরা কি পাবো, কোথায় এস কোথায় পাবো, তাই না? হ্যাঁ প্রশ্ন তো এটাই যে এস কোথায় পাবো। তো আসো আমি তোমাকে দেখাই যে আমরা এস কোথায় পাবো। খুবই সিম্পল একটা এখানে ব্যবহার করতে পারি, এস নর্মালি বের করতে পারি, অথবা আরেকটা সুন্দর টেকনিক আছে, এই টেকনিকটা আসো শিখি, ভাল লাগবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলো তো? এনিওয়ান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল? হাফ গুণ ভূমি গুণ আরে উচ্চতা। ওটা ত্রিভুজের ক্ষেত্রফল রে বাবা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? ভূমি গুণ উচ্চতা ভুলে বা গেছি। দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে মনে করো ও আচ্ছা সমান হয় নাই, ওই হইল সমান। আচ্ছা মনে করো এটা হলো আমাদের একটা আয়তক্ষেত্র, যদি এটা আমাদের একটা আয়তক্ষেত্র হয় তাহলে এর ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তাই নাই কি? বলো বলো হ্যাঁ 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 স্যার। হ্যাঁ। আসো তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের, এটা আমাদের কি? এটা আমাদের হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর আমাদের আছে বেগ, এটা আমাদের ওয়াই অক্ষ, আর এক্স অক্ষ বরাবর আছে আমাদের সময়, আর এটা আমাদের সেই লেখচিত্র। তো লেখচিত্রটাকে আমরা যদি একটু বেষ্টিত করে দিই, তাহলে এটা আমাদের বেগের লেখচিত্র, তার মানে এটা ভি। আর এটা আমাদের তাহলে কি যাচ্ছে বলো তো? সরি, এই যে ওয়াই অক্ষ বরাবর, তার মানে এখান থেকে এত দূর পর্যন্ত আমাদের ভি এর মান বোঝায়, তাই না? ওয়াই অক্ষ বরাবর বেগ বসাইছি, আর এক্স অক্ষ বরাবর আমরা সময় বসাইছি, তার মানে এক্স অক্ষ বরাবর সময়, এক্স অক্ষ বরাবর সময় তো আমরা নিচে বসাবো। তাহলে এটা আমাদের এক্স অক্ষ বরাবর সময়, মানে এখান থেকে এত দূর পর্যন্ত সময় বোঝাচ্ছে। তাহলে এটা যদি আয়তক্ষেত্র হয়, তার মানে এটা হচ্ছে আমাদের সেই দৈর্ঘ্য, আর এটা আমাদের সেই প্রস্থ। তাহলে এর ক্ষেত্রফল কি হবে বলো তো? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে না? হ্যাঁ দৈর্ঘ্য কত? টি, প্রস্থ কত? ভি। এটাকে আমরা লিখতে পারি একটু সাদা লিখলে ভিটি, তাই না? ভিটি লিখতে পারি। আচ্ছা ভিটি যদি লিখতে পারি, তা আমরা কি জানি দেখো তো? আমরা জানি না যে
ভি সমান এস বাই টি, তাহলে এস সমান কত ভিটি। তার মানে এই বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল দ্বারা আসলে দূরত্ব নির্দেশ করে। এই কথাটা কি বুঝতে পারলাম আমি কি বললাম? বেগ সময় লেখচিত্র দ্বারা, বেগ ভার্সেস সময় লেখচিত্র দ্বারা যে ক্ষেত্রফল হয় সেটা দ্বারা আমাদের দূরত্ব নির্দেশ করে। বুঝতে পেরেছি? বলো স্যার আরেকবার বলো। স্যার বুঝছি বুঝছো? স্যার একবার। হ্যাঁ বলো। তো প্রথমত আমরা দেখো, এটা যদি আমাদের একটা আয়তক্ষেত্র হয়, তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স অক্ষে থাকে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স অক্ষে সময় বসাইছি, তাহলে এখানে হবে টি। আর প্রস্থে ওয়াই অক্ষে আছে বেগ, তাহলে প্রস্থের জায়গায় বসবে ভি, তাহলে এখানে ভিটি লিখতে পারি। আর এই ভিটি সমানিত আমরা কি জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে এটা আমাদের কি এই ক্ষেত্রফলটা আমাদের কি নির্দেশ করে? দূরত্ব বা সরণ নির্দেশ করে। তার মানে আমরা এখানে লিখতে পারি খুব সুন্দর করে একটা কথা, যে বেগ ভার্সেস সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? সরণ নির্দেশ করে। সরল নির্দেশ। নতুন কিছু শিখতেছো? এভাবেও করতে পারো, অথবা ওই যে দ্বিতীয় অধ্যায় সূত্র টুত্র ব্যবহার করেও করতে পারো। তো আমরা তো কষ্ট কেন করবো? আমাদের কাছে ক্ষেত্রফল নির্ণয় করা ইজি, আমরা ক্ষেত্রফল নির্ণয় করে দিব, বাকিটা স্যার বুঝে নিবে। বুঝো নাই? বুঝেছি। তো চলো আমরা আস্তে আস্তে কি করব, আমরা বল নির্ণয় করব, আমরা তারপরে সরণ নির্ণয় করব, তারপরে দুইটাকে গুণ করে দিব, গুণ করে দিয়ে কাজের মান বের করব। ওকে ওকে। আসো মুছি এখানে, দেখছো মুছাবাতি দাগ দিতেছে। যাই হোক, এই গ্রাফটা কি বোঝা গেছে আসলে? তার মানে এই গ্রাফের মোট ক্ষেত্রফল যদি বের করে ফেলি, তার মানে কতটুকু দূরত্ব অতিক্রান্ত হয়েছে সেটা আমরা পেয়ে যাব। ওকে, এটা আমরা কেটে দিই। আসো এটা এবার সলভ করে। এই সবাই কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? একটু বলো। সবাই চুপ করে থাকে, কেন যে কথা বলে না। হ্যাঁ স্যার সবকিছু ঠিকঠাক। ওকে, আচ্ছা। সিক্ত সরকার, সিক্ত আসলে কেমন হয়ে গেছে? শীতে সিক্ত হয়ে গেছে, দেখো। না ভাই নাকি মুসলমান সিক্ত তাহলে আছে, সিক্ত তার উপস্থিতি জানান দিল, আমরা খুবই খুশি। দেখো হয়তো। আচ্ছা এবার দেখো ঘ নম্বর, লেখচিত্রের বিভিন্ন অংশে কৃতকাজের মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি করব? ও এ অংশের কৃতকাজ নির্ণয় করব। কি করব? ও এ অংশের কৃতকাজ। প্রবলেম। আমাদের ওই যে বড় গ্রুপটা ছিল, ওই গ্রুপে আর কেউ মনে হয় অ্যাক্টিভ নাই, তাই না? ওই গ্রুপটা আমরা বাদ দিয়ে দিব একদম। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিতে হবে। ওদের কোনো লাভ নাই, ক্লাসে শুধু নষ্ট হবে। হ্যাঁ, ওইটা আমাদের আর দরকার নাই। আমাদের যা সিরিয়াস স্টুডেন্ট পাওয়ার আমরা পেয়ে গেছি, ওটার আর দরকার নাই, ওটা বাদ দিয়ে দিতে হবে। থাকুক, গ্রুপ থাকুক, মাঝে মধ্যে কথা হয়, মজা লাগে। মজা লাগে গ্রুপ থাকুক। না না লাগে না। না, ওই কিছু ফাজিল পোলাপাইন আছে বুঝছো, মানে বয়সের থেকে বেশি পেকে গেছে, সমস্যা। হ্যাঁ হ্যাঁ, উল্টা পাল্টাই দিবে। বয়সের থেকে বেশি পেকে গেলে তো সমস্যা। আচ্ছা এবার আসো আমরা করি। তাহলে ওই অংশের জন্য যখন কৃতকাজ নির্ণয় করব, তাহলে ওই অংশের জন্য বল লাগবে না? ওই অংশের বল নির্ণয় করতে গেলে ওই অংশের কি দেখো তো, আমরা কি জানি? বল সমান এ ফিজিক্যাল টু এম এ। বস্তুর ভর তো জানি, তাহলে এ জানা লাগবে না? তাহলে ওই অংশের জন্য এ নির্ণয় করব। দেখো তো আমরা কি জানি বলো তো? এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি না? ডিভাইডেড বাই টি। আচ্ছা, তাহলে এই ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। তাহলে সেই আর টি হচ্ছে এই শেষ বেগ থেকে আদি বেগ প্রাপ্ত হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। ওকে ওকে, আচ্ছা তাহলে এই দেখো
এখানে এই ও বিন্দুতে যে বেগ সেটা কি আদিবেগ, এ বিন্দুতে যেই বেগ সেটা হচ্ছে শেষ বেগ, তাই না? আর এই ও থেকে এতে এই বেগটা প্রাপ্ত হতে যে সময় লেগেছে ওটা হচ্ছে আমাদের টি। তাহলে যদি মান বসাই তাহলে শেষ বেগটা কত বলো তো? শেষ বেগটা হচ্ছে যে 60, শেষ বেগটা 60 না? এ বিন্দুতে যে বেগ সেটা হচ্ছে শেষ বেগ। আমরা এখানে ও এ অংশের জন্য কাজ করতেছি, তার মানে সব কিছু ও এ অংশকে ঘিরেই হবে। তার মানে ও এ অংশের শেষ বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছো? ওফ, বিগেস্ট মিস্টেক। বেগ কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে, কিন্তু সময় কিন্তু সেকেন্ডে আছে, বুঝছো? তার মানে কি করতে হবে, সবগুলাকে একই এককে নিতে হবে। এই বেগকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, না হলে যতই অঙ্ক করে আসো দেখবা অঙ্ক ভুল হয়েছে। মনে থাকবে এই কিলোমিটার পার আওয়ারকে কিসে নিয়ে যাইতে হবে? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে মিটার পার সেকেন্ডে কিভাবে নিবা এটা কি জানো? 1000 দিয়ে দেখুন বাদ দিতে হবে। আসো শিখাই শিখাই কিলোমিটার পার, এটা শিখাই দিই তারপরে আমরা ম্যাথে ফিরবো। কিলোমিটার আসলে অনেক ছোট ছোট জিনিস থাকে, বুঝছো? ওইগুলা শিখাইতে গেলে টাইম আর থাকে না। কিলোমিটার পার আওয়ার টু মিটার পার সেকেন্ড। মনে করো আমাদের আছে হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 20 কিলোমিটার আর আওয়ার এই যে ইনভার্স 1, এটাকে এইচ নিচে লিখতে পারি। আর এইচ মানে এখানে 1 ঘন্টা, তাহলে এখানে 20-এর জায়গায় 20 থাকলো 1 কিলোমিটার। এখানে কিলোমিটার মানে কত? 1000 মিটার, 1000 মিটার। আর 1 আওয়ার মানে কত? 3600 সেকেন্ড। এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে থাকলো কত? 20 ডিভাইডেড বাই 1000, 20 ইন্টু 1000, আর এখানে নিচে 3600। আর এম এসটা যদি উপরে তুলে দিই ইনভার্স 1। বুঝেছো? বুঝেছি। তাহলে এখানে 20, আর এটাকে যদি ভাগ করি এটা আসে 0.36। এই যে এটা এখান থেকে এতটুকু, যদি এটা ক্যালকুলেশন করে আসে 0.36, আসলে করে দেখি তাহলে কত দিব? 1000 ডিভাইডেড বাই 3600, ঠিকই হওয়ার কথা। ঠিক হয় নাই কেন? ও আচ্ছা, সরি, ঠিক হবে কেমনে? ঠিক তো হওয়ার কথাই না। তো এটাকে যদি ক্যালকুলেশন করা যায় এটা কত আসে জানো? 0.2778 মিটার পার সেকেন্ড। তাহলে একবারে যদি গুণ করে দিই তাহলে 20 ইন্টু অ্যান্সার 5.55 এমএস ইনভার্স 1। তার মানে 20 কিলোমিটার পার আওয়ার মানে 5.55 মিটার পার সেকেন্ড। তো এখানেও আমাদের সেম কাজ করতে হবে, যে এখানে 60কে কিসে নিয়ে যাইতে হবে? আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যাইতে হবে। আর এই যে ওতে যে বেগ সেটা তো শূন্য, তাহলে শূন্যকে তো 0 কিলোমিটার পার আওয়ার হোক আর 0 মিটার পার সেকেন্ড হোক একই কথা, মানে শূন্যর সাথে তুমি যাই গুণ করো শূন্যই থাকে। তাহলে আমরা যদি ভিকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, ভি সমান কত? এখানে আছে 60 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি তাহলে এখানে হবে 60 উপরে, তার সাথে 1000 গুণ, আর নিচে হবে 3600 সেকেন্ড, আর এখানে এমএস ইনভার্স 1। আশা করি বোঝাতে পেরেছি। 1000 ডিভাইডেড বাই 3600 আসে কত? 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান বসবে কত? 16.67, ইউ এর মান 0, আর টি এর মান দেখো তো ও থেকে এতে যেতে কতটুকু টাইম লেগেছে? 1 সেকেন্ড না? এখানে 1, তার মানে নিচে কত বসাবো আমরা? নিচে 1 বসাবো। বুঝো নাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে এত থেকে 0 বাদ দিলে এতই থাকে, আর এতকে 1 দ্বারা ভাগ করলে এতই থাকে। তার মানে 16.67 মিটার পার সেকেন্ড। বুঝাতে পেরেছি আশা করি। জি। মিটার পার সেকেন্ড হবে নাকি? আমি ভুল লিখতেছি, তোমরা বলতেছো জি। ত্বরণের একক কি? এমএস ইনভার্স 2, মানে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে যদি বলের মান বের করি তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ। এম এর মান কত? 400, আর এর মান কত বের করলাম? 16.67। গুণ করি আসলে
গুণ করে দেখি কত আসে। 416.67 আসলো হচ্ছে 68,666,8 এত কি বলতো? নিউটন। এবার আমাদের কি করতে হবে? স্মরণের মান বের করতে হবে। স্মরণের মান বের করা মানে কি বলতো? এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করা, তাই না? ওই যে দেখাইলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারাই তো ওই অংশের স্মরণ নির্দেশ করবে, তাই না? হ্যাঁ কি না? বুঝতেছি না। হ্যাঁ, বুঝতেছি না। এই যে আমরা এখানে দেখলাম না যে বেগ ভার্সেস সময় লেখচিত্রে ক্ষেত্রফল দ্বারা কি নির্দেশ করে? স্মরণ নির্দেশ করে। তাহলে এটা বেগ ভার্সেস সময়ের লেখচিত্র। তাহলে এখানে এই ছোট ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা কি করবে? ওই অংশে কতটুকু স্মরণ হয়েছে সেটা নির্দেশ করবে না? ওইটাই করতেছি। এটা হলো টেকনিক্যাল উপায়। এছাড়াও তুমি নর্মালিও করতে পারো। নর্মালি করে দিব? আচ্ছা, নর্মালি করে দিই, এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। আমরা ওই অংশের ত্বরণ পাইছি, ওই অংশের আদি বেগ জানি, শেষ বেগ জানি, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি। বাদ দিও তা, সহজে করে দিই যাতে সহজে বুঝি। তাহলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 এস। এটা হলো ভূমিতে আনুভূমিকভাবে চললে এএস ইউজ করব, আচ্ছা, কারণ আচ্ছা, এখানে ঠিক এর মান আমরা বের করেছি, দেখো। আর ওটা উলম্বভাবে যখন জি ইউজ করব তখন উলম্ব। তাহলে দেখো তো ভি এর মান আমরা পেয়েছি না? ভি এর মান 60 তো না, 16.67। তাহলে এখানে লিখবো কত? 16.67 স্কয়ার। ইউ এর মান 0 স্কয়ার প্লাস 2 এর মান 16.67 আর এস এর মানটা বের করব। আসো বের করি। এরা কত বড় বড় অঙ্ক দিছে, তার মানে 21 সালে যারা পরীক্ষা দিছে তাদের অনেক কষ্ট হয়েছে। আমরা সহজে পরীক্ষা দিয়ে এসেছি। ভাই শর্ট ছিল 21 সালে। আহারে, এরা খুব কষ্ট হ্যাঁ করছে। শর্ট ও 21 সালে তো আবার ছোট পরীক্ষা হয়েছে, এর তো শান্তি ছিল। মানে 3 সেট প্রশ্ন দিলেও ওই 3 সেট বড় বড় প্রশ্ন দিছে, বুঝছো? তাহলে কত আসলো? তাহলে স্মরণের মান আসলো হচ্ছে 8.335। তাহলে কৃত কাজ, ওই অংশের কৃত কাজ কত হবে বলো তো? ডাব্লু অফ ও এ, এটা হবে এফ এর মান কত? এফ এর মান পেলাম হচ্ছে আমাদের 68,668 আর এস এর মান পেলাম কত? 8.335। এখানে যেহেতু কোণের মানটান দেওয়া নাই, আমরা ধরে নিলাম বল এবং স্মরণ একই দিকে, ওটা ধরেই করতেছি। 668 ইন্টু আবার কত? 8.335। অ্যান্সার আসলো কত বলো তো? তোমরা তো দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। 555,778 এত জুল। তাহলে ওই অংশের কৃত কাজ পেলাম, পেয়েছি। এভাবে এবি অংশের জন্য করব, বিসি অংশের জন্য করব, সিডি অংশের জন্য করব, ডি অংশের জন্য করব। এভাবে আমরা বিভিন্ন অংশে গাড়ির কৃত কাজ বিশ্লেষণ করব। এটা একটা খুবই লেন্দি প্রসেস। দেখবা গাইডেও মনে হয় এটার উত্তর অনেক বড় থাকার কথা, কারণ এক একটা অংশের কৃত কাজ আমাদের আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে। এবি অংশেরটা সহজ। দেখো, এবি অংশে বেগ এখানেও যা এখানেও তাই, তার মানে এবি অংশে যে ত্বরণ সেটা হচ্ছে 0, a = 0। আমি আসলে করে দিই, ভালো হবে। ধরো এটা কপি করি, কপি ডান। এবার আমি মুছে দিই। গাইডটা অনেক লম্বা। হ্যাঁ, এটা অনেক বড়, দেখেই তো বোঝা যাচ্ছে এটা অনেক বড়। এটা মুছে দিই। দেখো, এই এবি অংশে আমরা যদি এখন এবি অংশের জন্য করতে চাই, এবি দেখছো 2 সেট অঙ্ক করতে আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে। এবি অংশের জন্য, এবি অংশের জন্য। স্যার হ্যাঁ বলো। গুগল মিটে 1 ঘন্টার বেশি ক্লাস করা যায় না মনে হয়। তুমি তো করতেছই, করতেছো না? আসলে ব্যাপার হচ্ছে যে এটা আমার হচ্ছে কুয়েট থেকে দেওয়া অ্যাকাউন্ট, আর কুয়েট থেকে দেওয়া অ্যাকাউন্টের বিশেষ অনেক সুবিধা আছে, অনেক প্রিমিয়াম ফিচার ফ্রিতে পাওয়া যায়, বুঝছো? মানে নর্মালি তুমি যেসব জিনিস অনেক টাকা খরচ করে কিনতে হয়, ওই সব জিনিস এই অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রিতে পাওয়া যায়, বুঝেছো? সুবিধা। It is the opportunity, facilities of being a student of university. আশা করি
এ বি অংশের জন্য যদি করি তাহলে এ বি অংশের জন্য এ এর মান কত হবে বলো তো? এ বি অংশের শেষ বেগ, এ বি অংশের আদি বেগ আর এ বি অংশের জন্য সময়। দেখো তো এ বি অংশের শেষ বেগ মানে বিতে যেই বেগ সেটা, বিতে বেগ কত? 60 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি মিটার পার সেকেন্ডে করি 16.67 না, 16.67। আর এই বি এ অংশ হলো এটার আদি বেগ, আদি বেগও কত? ওই 60 কিলোমিটার পার আওয়ার, তার মানে কত? 16.67। তাহলে এখানে কত লিখতে পারি বলো তো? এখানে লিখতে পারি 16.67 মাইনাস 16.67। এটা কেন লিখলাম? কারোর যদি বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করো। কারোর বুঝতে অসুবিধা? হ্যাঁ কার বুঝতে অসুবিধা? আমার আচ্ছা, এখন আমরা এ বি অংশ নিয়ে কাজ করতেছি না? এখন যখন আমরা এবি অংশ নিয়ে কাজ করব বাকি সব অংশ মাথা থেকে ঝেড়ে ফেলে দিব। এখন শুধুমাত্র এবি অংশ দেখব। এবি অংশের এতে যে বেগ হবে সেটাকে আমরা আদি বেগ বলবো, এবি অংশের বিতে যে বেগ হবে সেটাকে আমরা শেষ বেগ বলবো। বিতে বেগ দেখো 60 কিলোমিটার পার আওয়ার, এতেও বেগ দেখো 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে এই 60 কিলোমিটার পার আওয়ারকে, কারণ ওয়াই অক্ষে আমরা বেগ নির্দেশ করতেছে, তার মানে এ থেকে ওয়াই অক্ষে যাব, বি থেকে আবার ওয়াই অক্ষে যাব, এটা 60 কিলোমিটার পার আওয়ারকেই নির্দেশ করতেছে। এখন এই 60 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি ওটা আসে 16.67। তো সেজন্য 16.67 লেখা হয়েছে, বুঝছো? এবং দুইটাই সেম। এবার কি বুঝতে ক্লিয়ার? পেরেছি। আচ্ছা, আর এবার টি মানে কি? এ বি অংশে যতটুকু টাইম লাগছে, এ বি অংশের টাইম কতটুকু লাগছে? এই যে এতটুকু, এ বি অংশের টাইম 3 লেগেছে সেকেন্ড। এতটুকু। এখানে এটা হলো 1, এটা 2, এটা 3, তার মানে এ বি অংশের টাইম কতটুকু লাগছে দেখো তো? 3 থেকে 1 বিয়োগ দিব। এখান থেকে এতটুকু 1, বোঝো? এখান থেকে এতটুকু 1, এখান থেকে 0 থেকে এতটুকু 2 সেকেন্ড, আবার 0 থেকে এতটুকু 3 সেকেন্ড। তাহলে আমাদের তো এবি অংশের জন্য টাইম বের করতে হবে। এবি অংশের টাইম মানে কত? এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু টাইম কত? এটা হলো 1, এটা 2, এটা 3, তার মানে 3 থেকে 1 বাদ দিতে হবে, কারণ এই 1 সেকেন্ড হচ্ছে ওএ অংশের জন্য। তাহলে এই এবি অংশের জন্য সময় কত? 3 - 1, 2 সেকেন্ড। বুঝো নাই? বুঝো নাই? বুঝছি স্যার। মানে এতটুকুর জন্য টাইম কাউন্ট করতে হবে। এই ও থেকে বি পর্যন্ত, মানে ও থেকে এত দূর পর্যন্ত টাইম হচ্ছে 3 সেকেন্ড, ও থেকে এত দূর পর্যন্ত টাইম হচ্ছে 1 সেকেন্ড, তার মানে এতটুকুর টাইম কত? 3 - 1, 2 সেকেন্ড। তাহলে এখানে হবে 2 সেকেন্ড। বুঝেছো? উপরে নিচের টাইম নিয়ে প্যারাও নাই, এটা থেকে এটা বিয়োগ দিলে 0, তার মানে 0। দেখো এখন এফ যখন 0, আমরা কি জানি? এ যখন 0, এফ ইজ ইকুয়াল টু এম এ যখন 0, তাহলে এম যাই হোক এর মান তো 0, তাই এফ এর মানও 0। আর এফ যেহেতু পুরো বংশ 0, শূন্য স্যার। ডাব্লিউ সমান কি? এফ এস, এফ ও 0, এস যাই হোক এটার মানও 0। তার মানে এবি অংশের কৃত কাজ কত? অতএব এবি অংশের কৃত কাজ কত হবে বলো তো? 0 জুল। এটা সবচেয়ে সহজ অংশ ছিল, বুঝো নাই? এখানে কিছুই বের করা লাগলো না আমাকে, কারণ এর মানে 0 হয়ে গেছে, আর এর মান 0 হওয়া মানেই সবকিছু 0 হয়ে গেছে। না বুঝলে প্রশ্ন করো। বুঝেছো? বুঝেছো? বুঝেছি স্যার। আচ্ছা, তাহলে কি নেক্সট অংশে যাব? আসো নেক্সট অংশে যাই। হ্যাঁ জান স্যার, কেউ নাই মনে হয়। কেউ নাই, সব চলে গেছে। আপনি দেখেন না স্যার? তোমার নাম কি? জোশেদুল না? না, শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। জোশেদুল তোমার ফ্রেন্ড হয়? হ্যাঁ, ফ্রেন্ড হয়, বড় ভাই হয়, সবকিছু হয়। বড় ভাইয়া হয়? ফ্রেন্ড হলে বড় ভাই হয়? হ্যাঁ, বাহ। এমনি আমার বয়স্ক আর কি। ও, আচ্ছা, তাহলে দেখো শহীদুল, এই বিসি অংশটাই ও এ অংশের মতোই। এখানে একবার। ত্বরণ ঘটছে, এখানকার ত্বরণের মানটা বের করবা। তারপরে এখানে যেই সরণ ঘটে সেই সরণের মান বের করবা। ত্বরণ বের করার পরে এখান থেকে এফ সমান এম এ দিয়ে বলের মান বের করবা, সরণের মান বের করলা, তারপরে এই দুইটা গুণ করে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস দিয়ে এখান থেকে কিসের মান বের করে ফেলবা বলো তো? এই বিসি অংশের জন্য কৃত কাজ বের করে ফেলবা। পারবা? হ্যাঁ পারবো স্যার। তাহলে এটা ওই যে
হ্যাঁ বলো। জি- বলো। শুরুতে করছিলাম যে হ্যাঁ হ্যাঁ জিরো হ্যাঁ, এ ওই অংশের শূন্য মতোই। এ এই যে বি অংশের জন্য বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, আর সি অংশের জন্য 80 কিলোমিটার পার আওয়ার। তার এখানে সময় যে 3 থেকে 4 সেকেন্ডে গেছে, তার মানে 1 সেকেন্ড সময় লাগছে বিসি অংশে। তো এভাবে এখান থেকে ত্বরণটা বের করবা। তবে অবশ্যই বেগকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবা। ত্বরণ বের করবা, ত্বরণ পরে এই এফ ইজিক্যাল টু এম এ দিয়ে ওখান থেকে বল বের করবা, তারপরে সরণ বের করবা সূত্র প্রয়োগ করে। তারপরে কি করবা, ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস দিয়ে ওখান থেকে তুমি কৃত কাজ বের করে ফেলবা। তারপরে সিডি অংশের জন্য মন্দন পাওয়া, একইভাবে বের করে ফেলবা। এখানে যে বেগ হবে এটা আদি বেগ, এখানে যে বেগ হবে ওটা শেষ বেগ। এখান থেকেও একইভাবে আমি ওই পেজে দেখাই। এটা বুঝছো বিসি অংশের জন্য কিভাবে কাজ করবা? হ্যাঁ স্যার ওই জিরো বুঝছি স্যার। এটা তাহলে কি দিলাম বলো তো, ইয়োর সেলফ মানে এইচ ডাব্লিউ থাকলো, না বুঝলে গ্রুপে দিবা। আচ্ছা আসো নেক্সটে যাই। এটা আমরা কপি করি, কই কপির অপশন কই, কপি কপি করছি। এবার কি করব, মুছবো তাই না? দাঁড়াও মুছি। তারপরে এতটুকু মুছি। এবার দেখো, এবার সিডি অংশের জন্য তাহলে সি অংশের যে বেগ হবে সেটাকে আমরা কি বলবো বলো তো? এখন সিডি অংশের জন্য সি অংশে যে বেগ এটা হচ্ছে আমাদের আদি বেগ, এখানে যেই বেগ সেটা হচ্ছে আমাদের শেষ বেগ। এখানে আদি বেগ কত 80, আর শেষ বেগ কত হবে বলো তো? 0। আর এখানে টাইম কত লাগছে, 4 থেকে 5 এ গেছে, তার মানে এখানে টাইম টি ইজ ইকুয়াল টু কত বলো তো? টাইম টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, মানে 4 থেকে 5 এ গেছে। আর ইউ এর মান কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে নিতে হবে। আচ্ছা তাহলে এখান থেকে এই তিনটা তথ্য ব্যবহার করে আমরা কি নির্ণয় করতে পারবো? ত্বরণ নির্ণয় করতে পারবো। আর ত্বরণ নির্ণয় করলেই আমরা এফ ইজিক্যাল টু এম এ দিয়ে এই অংশের জন্য বেগ নির্ণয়, বল নির্ণয় করে ফেলবো, কারণ এখানে ভরের মানটা দেখো দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ভর এবং ত্বরণ ব্যবহার করে বল নির্ণয় করে ফেললাম। তারপরে এই অংশের জন্য সরণ নির্ণয় করব একইভাবে ওই সূত্র ব্যবহার করে, যে ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2as, এই সূত্র ব্যবহার করে আমরা এই অংশের জন্য সরণ বের করব। সরণ বের করার পরে ডাব্লিউ ইকুয়াল টু এফএস দিয়ে এই সিডি অংশের জন্য আমরা কি নির্ণয় করে ফেলবো বলো তো? কৃত কাজ, কৃত কাজ অফ সিডি। পারবা? হ্যাঁ স্যার। আচ্ছা, আর ডি অংশের জন্য একইভাবে এই দুই অংশের জন্য আমি দেখাই দিই নতুন একটা পেজ নিয়ে, তাহলে ভালো হবে। আসলে দেখাই, এখানে দেখাই দিই, আসলে মুছে দিই সবগুলা। আমি পিডিএফটা দিয়ে দিব, বুঝছো? পিডিএফ দিলে সুন্দরভাবে তখন বোঝা যাবে। এখন ডি অংশের জন্য এখানে যে বেগ হবে সেটা আমাদের কি বেগ হবে বলো তো? আদি বেগ হবে, তার মানে ইউ। এখানে আদি বেগ কত? 0 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। এবার ই অংশে যে বেগ আছে -20, এটাকে তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে নিবা, ওটা হবে ভি। ভিকে এখানে একটা মান পাবো, সেটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তারপর এখানে টাইমের মানটা দেখো দেওয়া আছে, এটা 5 থেকে 6 সেকেন্ডে গেছে, তার মানে এখানে টাইমের মান কত? টাইমের মান 1 সেকেন্ড, তাই না? আচ্ছা, এই তিনটা তথ্য ব্যবহার করে এখান থেকে আমরা ত্বরণের মান বের করব। তারপরে এফ ইজ ইকুয়াল টু তারপরে ওই যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 আমরা কি বের করব বলো তো? এস এর মান বের করব। তারপরে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস দিয়ে এখান থেকে আমরা কৃত কাজের মান বের করব। এটা হচ্ছে আমাদের ডি অংশের কৃত কাজ। দেখবা এই কৃত কাজটা তুমি নেগেটিভ পাবা, এই কৃত কাজটা তুমি নেগেটিভ পাবা, সমস্যা নাই, কৃত কাজ নেগেটিভ হইতেই পারে। কৃত কাজ নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে বলের বিরুদ্ধে এখানে কাজ হয়েছে, আর কৃত কাজ পজিটিভ হওয়ার মানে হচ্ছে বলের দ্বারা কাজ হয়েছে, এতটুকুই। তারপরে এই তো বিভিন্ন অংশে কৃত কাজের মান বিশ্লেষণ করতে বললো, আমরা বিশ্লেষণ করে দিলাম। যদি তুমি ডি পর্যন্ত করতে পারো টোটাল 4 মার্ক পাবা, যদি ডি পর্যন্ত করতে না পারো 7 তোমাকে 3.5 অথবা 3 দিতে পারে, দিবে। বুঝেছো স্যার? একটা প্রশ্ন ছিল। অবশ্যই স্যার, আমরা হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ যেগুলো ম্যাথ করিবা সৃজনশীলে, হ্যাঁ, ওগুলা কি আনসার ভুল আসলে মানে পুরো নাম্বার কেটে ফেলবে? আরে না না, স্যাররা অনেক দয়ালু হয়। এসএসসি পরীক্ষায় স্যাররা চেষ্টা করে মার্ক দেওয়ার, মানে তুমি লেখো নাই তবে স্যার খুঁজে যে কই মার্ক দিব, পাইলেই মার্ক দিয়ে দেয়, কোনো মার্ক কাটে না। মনে করো অ্যানসার যদি একটু ভুল হয় ওখানে তোমার 0.5 কাটে অথবা 1 কাটে,
বাকি মার্ক দিয়ে দেয়। প্রসেসের জন্য মার্ক থাকে, বুঝছো? প্রসেসের স্কুলের জন্য মধ্যে মার্ক থাকে, পকেটে দেয়। প্রসেসের জন্য মার্ক থাকে। মানে স্যার এরকমটা না, মনে করেন আমি স্টুডেন্ট ছিল গ করছি, গ তে স্যার না ওইখানে আমার আনসার বলে হয়েছে, কিন্তু আমার ম্যাথ ঠিক আছে, মানে আমি যে ম্যাথের প্রসেস যে নিয়ম আমি ওইটা ঠিক রাখছি, বাট আমি আনসার বের করতে ওইটা ভুল হয়ে গেছে, তো তখন কি মানে পুরো নাম্বারটা হ্যাঁ, সাড়ে তুমি সাত তো কাটবে হ্যাঁ, না? তুমি তখন ওই 3 এর জায়গায় 3 পাবা না, 2.5 পাবা। বেশি কাটলে 2 পাবা, কিন্তু এর বেশি কাটবে না, বুঝছো? আচ্ছা আচ্ছা, প্যারা নাই, এসব নিয়ে প্যারা নাই, পারবা। আমরা 2 সেট শেষ করলাম, এতদিন এটা নিয়ে বুঝছো? কনফিউশন। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার আজকে মেয়েতে এরকম হয়েছে। হ্যাঁ কি হইছে? কি বললা? আজকে আমার তো এরকম হয়েছে। সমস্যা নাই, মার্ক আমাদের পেয়ে যাবা, স্কুলে মার্ক এরকম পেয়ে না। যাবা, মার্ক পেয়ে যাবা, সমস্যা নাই। কত বাজছে? না স্যার স্কুলে মার্ক দিবে না। আরে দিবে, প্যারা নাই। তো শোনো, না আজকে স্যার একটা দেয় না স্কুলে স্যার। আরে আমরা স্কুলের মার্ক দিয়ে কি করব? আমাদের দরকার এসএসসি তে ভালো মার্ক পাওয়া। হ্যাঁ স্যার, স্কুলের মার্ক ওরা ধুয়ে পানি হ্যাঁ, খাক, আমরাও ধুয়ে পানি খাবো। স্যাররা বলতেছে যে আমাদের নাকি এই পরীক্ষায় মানে রেজাল্ট ভালো হলেও খারাপ করে দিবে, যাতে আমরা ভালো করে প্রিপারেশন নিতে পারি, এরকম বলতেছে। বলুক, সমস্যা নাই, স্যাররা যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা করুক। আমাদের টার্গেট আমরা এসএসসি তে ভালো রেজাল্ট করব, যাতে আমি তোমাদের সবাইকে নিয়ে পোস্ট করতে পারি যে আমার এতগুলো স্টুডেন্ট এ প্লাস হয়েছে। সেভাবে পড়াশোনা করো, বুঝছো? ইনশাআল্লাহ স্যার দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই। আমরা অনেক রাত হয়ে গেছে, দেখো 10টা বেজে গেছে, সেই 8:30টায় শুরু করছি, 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে। তো আজকে আর করাবো না। স্যার এটা তো সহজ, এটা না করলে হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বাকি সেটগুলা কালকে করাই দিব। আজকে শেষ করি নাকি? হ্যাঁ স্যার এটা সহজ, এমনি